আসসালামু আলাইকুম। আমার দেখা সেরা ড্রামার শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের কমেন্ট পড়েও বুঝতে পারি যে এই ড্রামাটা আপনাদের খুবই ভালো লাগে। এই ড্রামাটাতে এত সূক্ষ্মভাবে ভালোবাসা দেখানো হয়েছে, যেটা আমাদের অনেকের কাছে হয়তো অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে ইয়ে হওয়ার কিয়ানের প্রতি ভালোবাসা। আমার একজন প্রিয় ভিউয়ার্স এই ড্রামাটা আমাকে অনেক দিন আগে সাজেস্ট করেছিল। আর এই শেষ পর্বে আমি তাকে ধন্যবাদ দিতে চাই। আচ্ছা আচ্ছা, আর বিরক্ত করছি না, চলুন ড্রামার এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো এই পর্বের শুরুতেই দেখা যায় কিয়ান মর্টাল ওয়ার্ল্ডে আসে ইয়েহুয়ার সাথে দেখা করার জন্য। তবে ইয়েহুয়া তখনও ছিল বাচ্চা। কিয়ান ইয়েহুয়ার স্কুলে আসে এবং দেখতে পায় ইয়েহুয়া স্কুলে বেশ ভালো পড়াশোনা করছে। কিয়ানের তখন বেশ ভালো লাগে এবং সে ভাবতে থাকে ইয়েহুয়া আসলেও জিনিয়াস। সে যে সেলেস্টিয়াল ট্রাইবের ক্রাউন প্রিন্স, এটা তার পড়াশোনার মেধা দেখলেই বোঝা যায়। তবে কিয়ান খেয়াল করে মর্টাল ওয়ার্ল্ডেও ইয়েহুয়ার একটি হাত নেই, যেটা দেখে কিয়ানের খুবই খারাপ লাগে। এরপরে রাতের বেলা কিয়ান ইয়েহুয়ার সাথে দেখা করতে যায়। বাচ্চা ইয়েহুয়া যখন ঘুমাচ্ছিল, কিয়ান গিয়ে তাকে ডেকে তোলে। প্রথমে তো ইয়েহুয়া মনে করে সে স্বপ্নে দেখছে। তবে কিয়ান বলে, তুমি স্বপ্নে দেখছো না, আমি কিনকিউয়ের একজন ফেয়ারি। আমি যখন আমার ভাগ্য গণনা করলাম, আমি দেখতে পেলাম তোমার সাথে আমার ফিউচারে বিয়ে হবে। তাই তো আমি তোমার সাথে দেখা করতে চলে এসেছি। ইয়েহুয়া তো চুপ করেছিল। কিয়ান তখন বলে, কি ব্যাপার, তোমার কি আমাকে পছন্দ হয়নি? ইয়েহুয়া তখন বলে, না না, তুমি অনেক সুন্দর। যদিও আমি অনেক মেয়েদের সাথে চলিনি, তবে তুমি ছবির থেকেও সুন্দর। কিয়ান তখন ইয়েহুয়াকে একটি ব্রেসলেট উপহার দেয় এবং বলে, তুমি যখন বড় হবে আমি আবারও ফিরে আসব আর তোমাকে বিয়ে করব। ইয়েহুয়া এটা শুনে খুশি হয়ে যায়। ইয়েহুয়া তার সাথে থাকা একটি পেন্ডেন্ট কিয়ানকে দিয়ে দেয় আর তার কিয়ানকে খুবই ভালো লাগে। কিয়ান যখন সেখান থেকে বের হয়ে আসে, কিয়ানের ভাই সেখানে এসে বলে, আমি ভাবতে পারিনি তুমি এত বেশি জেলাস হবে। কিয়ান তখন বলে, তুমি এগুলো বুঝবে না। ইয়েহুয়া যাতে মর্টাল ওয়ার্ল্ডে কোনো মেয়ের সাথে সম্পর্কে না জড়ায়, তাই তো আমি তার কাছ থেকে ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে নিলাম। পরদিন সকালে যখন ইয়েহুয়ার ঘুম ভাঙে, সে প্রথমে ভাবছিল সে স্বপ্ন দেখেছে। তবে তার হাতের ব্রেসলেট দেখে সে নিশ্চিত হয়ে যায় এটা তার কোনো স্বপ্ন ছিল না। আর তার মনে ছিল কিয়ান তাকে বলেছিল কিয়ান কিনকিউয়ের ফেয়ারি। তাই সে বইতে ঘাটাঘাটি করতে থাকে কিনকিউ নামে কোনো জায়গা আছে কিনা। তবে সে বইতে কিছুই খুঁজে পায় না। এরপর ইয়েহুয়া তার মাস্টারকেও কিনকিউয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে মাস্টারও তাকে কিছু বলতে পারে না। এরপরেই আমাদের লি ঝিংকে দেখানো হয়। সে কুনলুন মাউন্টেনের সামনে এসেছিল আর সেখানে এসে লি ঝিং জানতে পারে মন ফিরে এসেছে এবং কুনলুন মাউন্টেনে বর্তমানে হাই গড কিয়ানো রয়েছে। এটা শুনে লি ঝিং এর মন খারাপ হয়ে যায় আর তারপর কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে ফিরে আসে। লি ঝিং যখন ঝিমিং প্যালেসে ফিরে আসে, তার জন্য অপেক্ষা করছিল ইয়ানঝি। ইয়ানঝি লি ঝিংকে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি ক্রাউন প্রিন্সকে খুঁজে পেয়েছিলে? হ্যাভেনলি লর্ড ডং হওয়া সবাইকে কি খুলে বলেছো আমার বাবা জেগে উঠতে পারে? তবে লি ঝিং কোনো কথা বলছিল না। ইয়ানঝি আরো বেশি অস্থির হয়ে বলে, তুমি দ্রুত বলো কি হয়েছে, না হলে দুশ্চিন্তায় আমি অসুস্থ হয়ে যাব। লি ঝিং তখন বলে, তুমি তো জানোই খুব দ্রুত ইয়েহুয়া আর আইনের বিয়ে হতে চলেছে। সেলেস্টিয়াল প্যালেসে সেই অনুষ্ঠানের আয়োজন চলছে। সেটা দেখে আমার মনে পড়ে গেল আমি একসময় স্বপ্নে দেখতাম আমি আমার ওয়াইফকে পৃথিবীর সবচেয়ে বড় বিয়ে উপহার দিব। ইয়ানজি তখন বলে, আমি জানি তুমি কিয়ানকে ভালোবাসো, কিন্তু এখন ঘোস্ট ট্রাইব অনেক সমস্যার মধ্যে আছে। এখন তো আমাদেরকে অন্য কিছু নিয়ে ভাবতে হবে। লিজিং তখন ইয়ানজিকে বলে, আমি কুনলুন মাউন্টেনে গিয়েছিলাম, মোয়ান ফিরে এসেছে। এটা শুনে ইয়ানজি খুশি হয়ে যায় এবং বলে, তাহলে তো ভালোই হয়েছে। 70,000 বছর আগে সেই বেল অফ দ্য ইস্ট এম্পেরিয়ারকে সিল করেছিল। এবার যদি বাবা বের হয়ে আসে, মোয়ান তাকে সিল করতে পারবে। লিজিং তখন বলে, এটাই তো সমস্যা। আইন যদি জানতে পারে ঘোস্ট কিং বের হতে চলেছে এবং মোয়ানকে আবারও তাকে সাপ্রেস করতে হবে, তাহলে সে কোনোভাবেই মোয়ানকে এই কাজ করতে দিবে না। তোমার কি মনে হয় আইন 70,000 বছর পর তার মাস্টারকে ফিরে পেয়েছে, সে কি আবারও তার মাস্টারের জীবন বিপন্ন করতে চাইবে? তার সামনেই বিয়ে, আর এই কথা শুনলে সে তার মাস্টারের জীবন বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিবে। আর আমি চাই না আইনের সাথে এটা ঘটুক। ইয়ানজি তখন বলে, তাহলে তুমি এখন কি করবে? লি ঝিং ইয়ানজির সামনে হাঁটু গেড়ে বসে আর তারপর বলে, তুমি কিছুদিনের মধ্যে ঘোস্ট ট্রাইবের সবচেয়ে শেষ রয়্যাল মেম্বার হবে।
তুমি ঘোস্ট ট্রাইবের দায়িত্ব নিও। আমি তোমার উপরে ঘোস্ট ট্রাইব এবং আমার বাচ্চাকে রেখে গেলাম। ইয়ানচি লিজিংকে বলছিল তুমি কি করতে চাচ্ছ। লিজিং কোনো কথার উত্তর না দিয়ে ইয়ানচিকে অজ্ঞান করে ফেলে এবং ফায়ার স্কিউলিন মানে তার সাথে থাকা বাচ্চাটাকে বলে ইয়ানচিকে 7 দিনের জন্য আর্কটিক ল্যান্ডে আটকে রাখতে। ফায়ার স্কিউলিন জিজ্ঞাসা করছিল ঘোস্ট লর্ড আপনি কি করতে চাচ্ছেন। লিজিং তখন বলে আমার মায়ের পরে তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি আমার বাচ্চা এবং ইয়ানচিকে তোমার দায়িত্বে রেখে যাচ্ছি। আমার অবর্তমানে তুমি ইয়ানচিকে ঘোস্ট লর্ড হতে সাহায্য করবে এবং তাকে প্রোটেক্ট করবে। এটা বলে সে তার বাচ্চাকে ফায়ার কুইলিনের হাতে দেয় এবং গার্ডদের বলে ইয়ানচিকে সেখান থেকে নিয়ে যেতে। ফায়ার কুইলিনের অনেক মন খারাপ হওয়া সত্ত্বেও সে লিঝিং এর বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। লিঝিং তখন চিন্তা করতে থাকে 7 দিন, শুধুমাত্র 7 দিনে আমি সবকিছু ঠিক করে ফেলবো। এদিকে বেল অফ দ্য ইস্ট এম্পেরিয়ার অবস্থা খুবই নড়বড়ে। ইয়েহুয়া মর্টাল ওয়ার্ল্ডে যাওয়ার আগে তিয়ানশুকে এই ব্যাপারটা নজর রাখতে বলেছিল। সেখানে তিয়ানশু এবং সেখানকার পাহারাদার উপস্থিত ছিল। তারাও বুঝতে পারছিল না এখন কি করবে, যেহেতু ইয়েহুয়া সেলেস্টিয়াল প্যালেসে নেই। এরপরেই আমাদের মোয়ানকে দেখানো হয়। সে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল এবং মন খারাপ করে কিয়ানের ব্যাপারেই ভাবছিল। পাস্টে কিয়ান এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শুনতে খুবই পছন্দ করত এবং বারবার এসে তাকে ডিস্টার্ব করতো এটা বাজানোর জন্য। তখনই সেই ঘরে কিয়ান কিছু পিস ব্লসম ফুল নিয়ে আসে এবং সে বলছিল মাস্টারের ঘরের ফুলগুলো পুরনো হয়ে গিয়েছে, আমি এটা চেঞ্জ করার জন্য এসেছি। মইয়ান তখন বলে এত রাতে তুমি শুধু ফুল চেঞ্জ করতে এসেছো। কিয়ান তখন মইয়ানের পাশে বসতে বসতে বলে এতদিন আপনি খুবই ব্যস্ত ছিলেন, তাই আমি আপনার সাথে কথা বলতে আসতে পারিনি। আমি জিয়ানের থেকে শুনলাম খুব দ্রুত আপনি মেডিটেশনে বসবেন, এতে আপনার কয়েক সপ্তাহ বা বছরও লাগতে পারে, তাই আমি আপনার সাথে একটু কথা বলতে এসেছি। মোয়ানের হাতে ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখে কিয়ান মোয়ানকে বলে আগে আমি সারাদিন আপনাকে ডিস্টার্ব করতাম এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো শিখবো বলে, আপনার মনে আছে? মোয়ান তখন বলে মনে আছে। কিয়ান তখন বলে ইয়েহুয়া কখনো আমাকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে শোনায়নি। মোয়ান কিয়ানকে জিজ্ঞাসা করে ইয়েহুয়াকে তোমাকে অনেক ভালো ট্রিট করে। কিয়ান একটু লজ্জা পেয়ে বলে অনেক ভালো ট্রিট করে, তবে মাস্টারের থেকে আলাদা। এরপর কিয়ান খেয়াল করে বাইরে তুষারপাত হচ্ছে এবং সে জানালার পাশে গিয়ে বসে। মোয়ান তখন খুব করুণ একটা সুর বাজাতে শুরু করে। আবারও আমাদের মর্টাল ওয়ার্ল্ডের ইয়েহুয়াকে দেখানো হয়। সে কিয়ানের দেয়া ব্রেসলেটটার দিকে তাকিয়ে কিয়ানের কথাই ভাবছিল। সে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিল যে কিয়ান 10 বছর পর তার কাছে ফিরে আসবে তাকে বিয়ে করতে। তবে মর্টাল ওয়ার্ল্ডে ইয়েহুয়াকে দেখতে সুজিনও এসেছে। ইয়েহুয়া যখন সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, সুজিন ইয়েহুয়াকে পেছন থেকে ডাক দেয়। ইয়েহুয়া সুজিনকে বলে আপনি কি আমাকে ডাকছেন? সুজিন তখন বলে আপনি আমাকে চিনতে পারেননি। ইয়েহুয়া কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। সুজিনে তখন অনেক মন খারাপ হলে নু তাকে বলে ক্রাউন প্রিন্স তো অ্যামনেশিয়া পোর্শন খেয়ে মর্টাল ওয়ার্ল্ডে এসেছে, তাই সে আপনাকে চিনবে না, এটা স্বাভাবিক বিষয়। সুজিন তখন বলে আমার এটা ভেবে মন খারাপ হয়নি। ইয়েহুয়া একদম তার বাচ্চাকালের মতোই হয়েছে। ছোটবেলায় আমি আর ইয়েহুয়া তো একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। সুসুয়া বা কিয়ান আসার আগে আমি একমাত্র মেয়ে ছিলাম যে ইয়েহুয়ার পাশে থাকতাম, ইয়েহুয়াকে সার্ভ করতাম। ইয়েহুয়া ছোটবেলা থেকে আমার একমাত্র বন্ধু। ওইসব মেয়েদের সাথে আমার তুলনা কিভাবে হতে পারে? আমি ছোটবেলা থেকেই তাকে আমার মন থেকে ভালোবাসি। নু তখন বলে আপনি মন খারাপ করবেন না, ক্রাউন প্রিন্স কখনো না কখনো আপনার অনুভূতি বুঝবে। পরবর্তী সিনে দেখা যায় কিয়ান কুলুন মাউন্টেনের একটি ঘর পরিষ্কার করছিল, যে ঘরের মধ্যে তারা ওয়াইন রাখতো। তখনই সেখানে মইয়ান আসে। কিয়ান তখন উৎফুল্ল হয়ে মইয়ানকে বলে আপনার মনে আছে লিজিং যখন আমার সাথে ব্রেকআপ করলো তখন আমি এই ঘরে ড্রাঙ্ক হয়ে পড়েছিলাম। আপনি তখন জোর করে ধ্যান ভঙ্গ করে বের হয়ে এসেছিলেন এবং সারা রাত আমার সাথে এখানে বসেছিলেন। মইয়ান তখন বলে আমার মনে আছে। কিয়ান মইয়ানকে জিজ্ঞাসা করে আপনি কি আগে থেকেই জানতেন আমি মেয়ে? মইয়ান তখন বলে তুমি যেদিন কুনলুন মাউন্টেনে প্রবেশ করেছো তখন থেকেই আমি জানতাম তুমি মেয়ে। কিয়ান মইয়ানকে অবাক হয়ে জিজ্ঞাসা করে তাহলে আপনি আমাকে আপনার ডিসিপ্লিন হিসেবে কেন নিলেন? মইয়ান বলে তুমি কেন ভাবো যে আমি তোমাকে আমার ডিসিপ্লিন হিসেবে নিয়েছি? আর তারপর কিয়ানকে জিজ্ঞাসা করে 70,000 বছর আগে যদি আমার সোলটাকে আমি স্যাক্রিফাইস না করতাম তাহলে কি তুমি এখনো কুনলুন মাউন্টেনে থাকতে? কিয়ান তখন এক বাক্যে বলে অবশ্যই,
আমি তো লিজিং এর সাথে ব্রেকআপের পর ধরেই নিয়েছিলাম সারা জীবন আমি কুনলুন মাউন্টেনে কাটিয়ে দিব। মুয়ান এটা শুনে খুশি হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে সারা জীবন কুনলুন মাউন্টেনে। আর তারপরে বলে তুমি যেহেতু মেয়ে তোমাকে তো কখনো না কখনো বিয়ে করতেই হতো, তাই তুমি চাইলেও সারা জীবন কুনলুন মাউন্টেনে থাকতে পারতে না। কিয়ান তখন লজ্জা পেয়ে বলে তখন তো আমার কাছে ইয়ে হওয়া ছিল না। মুয়ান তখন আবারও বিড়বিড় করে বলতে থাকে সত্যি, তখন ইয়ে হওয়া তোমার আশেপাশে ছিল না। মুয়ানের হয়তো প্রচন্ড আফসোস হচ্ছিল, কিয়ানকে হারানোর আফসোস। মুয়ান কিয়ানকে জড়িয়ে ধরে, আর কিয়ানও এই বিষয়টা নর্মালি নেয়। আর তারপর বলে মাস্টার আমি তো কল্পনাই করতে পারছি না আপনি ফিরে এসেছেন। মুয়ান অনেক উদাস ভঙ্গিতে বলে আমি ফিরে এসেছি। তবে এরই মধ্যে সেখানে জিলান আসে এবং জিলান কিয়ানকে বলে বাইরে চলো, দেখো তোমার সাথে দেখা করার জন্য একজন গেস্ট এসেছে। কিয়ান তখন মাস্টারকেও বলে চলুন আমরা বাইরে গিয়ে দেখি, এবং সেখান থেকে যখন তারা বের হয়ে আসে দেখতে পায় কিয়ানের সাথে দেখা করতে আলী এসেছে এবং আলী দৌড়ে এসে কিয়ানকে মা বলে জড়িয়ে ধরে। মুয়ান অবাক হয়ে আলীর দিকে তাকিয়েছিল, আর আলী যখন মুয়ানকে দেখে সে তো আরো বেশি অবাক হয়ে যায়, একদম তার বাবার মতো দেখতে। আলী মোইয়ানকে গ্রেটিং করে আর তারপর বলে সে তার বাবার তরফ থেকে হাই গড মোইয়ানকে গ্রেটিং করতে এসেছে। কিয়ান আলীকে বলে আমার মাস্টার তোমার বাবার যমজ ভাই, এ কারণে তারা দেখতে অনেকটা একই রকম। আলী তো ছিল একটা পাকনা বাচ্চা। সে তখন কিয়ানকে জিজ্ঞাসা করে তাহলে আমি তোমার মাস্টারকে আঙ্কেল ডাকবো নাকি হাই গড ডাকবো? কিয়ান তখন বলে তোমার বাবা ফিরে আসুক তারপরে ঠিক করব। জিলান এদিকে কিয়ানকে টিজ করে বলছিল দেখো ও এখনো বিয়ে করেনি অথচ ওর একটা বাচ্চা আছে। 17 আমাদের সিনিয়রের থেকেও কতটা এগিয়ে গিয়েছে। ডাইফিং তখন লজ্জা পেয়ে বলে মাস্টারও তো এখনো সিঙ্গেল। আর এরপর তারা সবাই আলীকে নিয়ে খেলতে ব্যস্ত হয়ে যায়। আর এখানেও মুয়ানের মুখ দেখে আমার খুবই খারাপ লাগছিল। এদিকে কুচক্রী সুজিন বসে নেই। সে একটি কাঠের পুতুল তৈরি করছিল একদম সুসুয়ার মতো দেখতে। আর সে যেহেতু এটা করছিল অবশ্যই এটার পেছনে তার মহৎ উদ্দেশ্য লুকিয়ে আছে। এরপরে দেখা যায় ফেংজিও বসে পড়াশোনা করছিল, আর মিগু তার জন্য অনেক বই খুঁজে খুঁজে নিয়ে আসছিল। আসলে কিয়ানের যেহেতু বিয়ে হয়ে যাবে, কিয়ানের পরে কিনকিউয়ের কুইন হবে ফেংজিউ, যে কারণে তার অনেক পড়াশোনা করতে হচ্ছিল। তখনই সেখানে সিমিং আসে। সিমিং তখন বলে সে শুনেছে ফেংজিউ কিছুদিনের মধ্যে কিনকিউয়ের কুইন হয়ে যাবে, তাই সে তাকে কংগ্রাচুলেশন জানাতে এসেছে, সাথে সেলেস্টিয়াল প্যালেসের অনেক পুরনো একটা বই দিতে এসেছে। এবং ওই বইটা যখন ফেংজিউকে দেয়া হয়, ফেংজিউ ওই বইটা পড়ে জানতে পারে ডংহোয়া তার নাম রক অফ থ্রি ইনকার্নেশন থেকে মুছে ফেলেছে। আর রক অফ থ্রি ইনকার্নেশনের নাম না থাকার ফলে ডংহোয়া কখনো কারোর সাথে সম্পর্কে জড়াতে পারবে না। এটা শুনেই তো ফেংজিউর মাথায় আকাশ ভেঙে পড়ে। সিমিং তখন ফেংজিউকে সমস্ত ঘটনা খুলে বলে ডংহোয়া যে তাকে অপছন্দ করে বিষয়টা তেমন না, তবে ডংহোয়া কখনো কারোর সাথে সম্পর্কে জড়াতে পারবে না, কেননা অনেক বছর আগেই ডংহোয়া তার নাম রক অফ থ্রি ইনকার্নেশন থেকে মুছে ফেলেছিল। এবং মর্টাল ওয়ার্ল্ডে যে ডংহোয়া ফেংজিউয়ের জন্যই গিয়েছিল এই বিষয়টাও খুলে বলে। ফেংজিউ তো এটা শুনে কান্না করে ফেলে। সে ভাবতেই পারেনি ডংহোয়া তার জন্য মর্টাল ওয়ার্ল্ডে গিয়েছে। এমনকি 18 বছর আগে সে মর্টাল ওয়ার্ল্ড থেকে ফিরে আসায় তার অনেকটা এনার্জি লস হয়েছে। বর্তমানে সে অনেকটা দুর্বল। এই সব কিছু শোনার পর ফেং দৌড়ে চলে যায় ডংহোয়ার কাছে এবং ডংহোয়ার দরজার সামনে বসে থাকে। ডংহোয়া ফেংকে দেখে সেখানে এসে বলে আমি ভাবতে পারিনি আর কখনো তুমি আমার সামনে আসবে। ফেং কোনো কথা না বলে টলটল চোখে ডংহোয়ার দিকে তাকিয়ে থাকে। ডংহোয়া তখন ফেং এর মুখের উপর দরজা বন্ধ করে দিতে গেলে ফেং তার ফক্স রূপে এসে ডংহোয়াকে ধাক্কা দেয়। আর ফেং এর ধাক্কা খেয়ে ডংহোয়া মাটিতে তো পড়ে যায়, সাথে তার মুখ থেকে রক্ত বের হয়ে আসে। ফেং অবাক হয়ে ডংহোয়ার কাছে এসে বলে আপনি এতটা দুর্বল হয়ে গিয়েছেন? এই সব কিছু আমার জন্য। আপনি আমার জন্য মর্টাল ওয়ার্ল্ড থেকে 18 বছর আগে ফিরে এসেছেন। ডংহোয়া তখন বলে এটা কোনো বিষয় না, 1-2 বছরের মধ্যে আমার এনার্জি আবারও আমি ফিরে পাবো। এটা বলে ডংহোয়া যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ফেং ডংহোয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তারপর বলে আপনি আর কত ভান করবেন? আমি জানি আপনি আমার জন্যই মর্টাল ওয়ার্ল্ডে গিয়েছিলেন এবং আপনার নাম রক অফ থ্রি ইনকার্নেশন থেকে মুছে দেওয়ার কারণেই আপনি আমাকে এইভাবে ইগনোর করছেন। ডংহোয়া তখন প্রচন্ড রেগে গিয়ে জিজ্ঞাসা করে এগুলো তোমাকে কে বলেছে, জিয়ান নাকি মুয়ান? সিমিংকে তো আমি নিষেধ করেছিলাম এই কথা কাউকে না বলতে। ফেংজিউ তখন বলে আমাকে কেউই বলেনি।
সিমিং আমাকে সেলেস্টিয়াল ট্রাইবের ইতিহাসের একটা বই দিয়েছিল, আর আমি সেটা পড়ে জানতে পেরেছি। তবে এই বিষয়টা সমাধানের কি কোনো উপায় নেই? ডংহা তখন বলে, না, শুধুমাত্র তুমি কেন, কারোর সাথেই আমি সম্পর্কে যেতে পারবো না। ফেং তখন বলে, আমি বিশ্বাস করি না। আর তারপর একটা তলোয়ার নিয়ে সে তার নিজের লেজ কেটে ফেলে এবং ওই লেজটা হাতে নিয়ে বলে, আমার বাবা আমাকে বলেছে নাইনটেল ফক্সের লেজ থেকে ম্যাজিক্যাল অস্ত্র তৈরি করা যায়। এবং সে একটা ছুরি তৈরি করে। আর তারপর বলে, আমি রক অফ থ্রি ইনকার্নেশনে আপনার নাম লিখে দিব। এটা বলে ফেং দৌড়ে সেখান থেকে চলে যায়। তবে সে যেহেতু তার লেজ কেটে ফেলেছিল, এটা ছিল ফক্সদের জন্য খুবই যন্ত্রণাদায়ক একটা কাজ। সে অনেকটা আহত হয়ে গিয়েছিল এবং বারবার পড়ে যাচ্ছিল। তারপরেও ফেং কোনোভাবে রক অফ থ্রি ইনকার্নেশনে পৌঁছে যায় এবং সেখানে চেক করতে থাকে ডংহার নাম আছে কিনা। তবে সে চেক করার পর বুঝতে পারে সত্যি সেখানে ডংহার নাম নেই। তাই সে তার লেজ দিয়ে বানানো ছুরি দিয়ে ডংহার নাম লিখতে থাকে। তবে যতবারই সে ডংহার নাম লিখুক না কেন, ততবারই ওই লেখাটা মুছে যাচ্ছিল। ফেং তখন কান্না করতে থাকে আর বলতে থাকে এটা হতে পারে না, এবং বারবার লিখতে লিখতে ফেং সেখানে অজ্ঞান হয়ে যায়। ফেং এর পেছনেই দাঁড়িয়ে ছিল ডংহুয়া। ফেংকে অজ্ঞান হতে দেখে ডংহুয়া দৌড়ে ফেং এর কাছে আসে আর তারপর ফেংকে কোলে নিয়ে ভিতরে ফিরে যায়। ডংহুয়া ফেংকে সিমিং এর মাধ্যমে কিনকিউতে পাঠিয়ে দেয়। আর কিনকিউতে সেই তো সিমিং এ দেখা হয় মিগুর সাথে। মিগু যখন জানতে পারে ফেং তার নিজের লেজ কেটে ফেলেছে, সে কোনোভাবে ফেংকে নিয়ে চলে আসে কুনলুন মাউন্টেনে। যেহেতু জিয়ান কিয়ান সবাই কুনলুন মাউন্টেনে ছিল। জিলান যখন জানতে পারে 17-এর ভাতিজি নিজের লেজ কেটে ফেলেছে, সে দ্রুত ফেংকে নিয়ে ভিতরে যায়। সেখানে কিয়ান জিয়ান সবাই উপস্থিত হয়। কিয়ান তো প্রচন্ড রাগে ফেটে যাচ্ছিল। জেন বলছিল এই লেজ কেটে ফেলার কারণে তার মৃত্যু হতে পারে। এই বাচ্চাটা দেখছি নিজের জীবনেরও পরোয়া করছে না। জিয়ান দ্রুত ফেংকে ওষুধ খাইয়ে দেয়। এরপর তারা যখন সেখান থেকে বাইরে আসে, দেখা যায় সেখানে ডংহুয়া এসেছে। তবে কিয়ান ডংহুয়াকে দেখে অনেক রেগে যায় এবং ডংহুয়াকে অনেক কথা শোনাতে শুরু করে। সে ডংহুয়াকে প্রশ্ন করে, আপনি তো জানতেনই আপনার নাম রক অফ থ্রি ইনকার্নেশনে নেই, তাহলে আপনি ফেংকে কেন প্রথমে স্ট্রিক্টলি না করে দেননি? আপনি ইচ্ছা করে ফেংকে আপনার প্রেমে ফেলেছেন। ডংহুয়া শুধু একটা কথাই বলে, আই এম সরি। তখনই মুয়ার পেছন থেকে বলে ওঠে, 17, অবশ্যই কোনো কারণেই ডংহুয়া এমনটা করেছে। আর মাস্টারের কথা শুনে কিয়ান সেখান থেকে চলে যায়। এরপরে ডংহুয়া যায় ফেং এর কাছে। সে ফেং এর মুখে হাত বোলাচ্ছিল। ফেং চোখ খোলে, তবে সে মনে করে এটা তার একটা স্বপ্ন। ফেং উঠে ডংহুয়ার কোলের উপর এসে শুয়ে পড়ে। ডংহুয়া তখন ফেংকে আরো আঁকড়ে ধরে। ফেং তখন মুচকি হেসে ডংহুয়াকে বলে, আমি যখন শুনেছি আপনি আমাকে কোলে করে ফিরিয়ে এনেছেন, তখন আমার অনেক ভালো লেগেছে। ফেং নিজের মনে কথা বলছিল। সে তো ডংহুয়াকে স্বপ্ন মনে করছিল। সে ডংহুয়াকে বলছিল, ইউর ম্যাজেস্টি, এরপর যখন বৃষ্টি হবে তখন আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাব না। ডংহুয়া তখন বলে, ঠিক আছে। এরপর ফেং ডংহুয়ার চুল ধরে হাতের মধ্যে মোড়াতে মোড়াতে বলে, মর্টাল ওয়ার্ল্ডে আপনাকে একদমই সুন্দর লাগতো না। ডংহুয়া ফেং এর এমন অবস্থা দেখে কান্না করছিল। সে ফেংকে বলে, আমাকে কি খুব খারাপ দেখাতো? ফেং তখন হেসে দিয়ে বলে, না না, আমি তো মজা করছিলাম। আপনি যে ফর্মেই থাকুন না কেন, আপনাকে সেই ফর্মে অনেক সুন্দর লাগে। ডংহুয়া ফেং এর এত ভালোবাসা দেখে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। ফেং ডংহুয়ার কোলের উপরে ঘুমিয়ে পড়ে। ডংহুয়া ফেং এর কপালে একটা চুমু দেয় আর তারপর সেখান থেকে বের হয়ে আসে। তবে যাওয়ার আগে বলে, কেউ ফেংকে বলো না যে আমি এখানে এসেছিলাম। এটা বলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে যখন ফেং এর ঘুম ভাঙে, সে সত্যি মনে করতে থাকে যে সে ডংহুয়াকে নিয়ে স্বপ্ন দেখেছে। কিয়ানের ঘুম ভাঙলে সে ফেংকে বলে, বোকা মেয়ে, ভাগ্যিস জিয়ান সঠিক সময় তোমার লেজটা জোড়া লাগিয়ে দিয়েছিল, না হলে তুমি একমাত্র ফক্স হতে কিনকিউতে যার 8টা লেজ। এটা শুনে ফেং হেসে ফেলে আর তারপর বলে, আন্টি বলো, আমি কাল রাতে কি স্বপ্নে দেখেছি? কিয়ান তখন বলে, তুমি যাই স্বপ্নে দেখো আমাকে তো দেখোনি, এটা আমি নিশ্চিত। কিয়ান ফেংকে বলে, তুমি অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে এসেছো। এখন তুমি ডংহুয়াকে ভুলে নিজেকে নিয়ে ভাবো এবং সামনের দিকে এগিয়ে যাও। ফেং তখন বলে, আমি তো শুধুমাত্র একটা উপায় ট্রাই করেছি, আরো হাজার হাজার উপায় আছে, আর আমি সেগুলো অবশ্যই ট্রাই করব। কিয়ান এটা শুনে হতাশ হয়ে যায়। এরপরেই আমাদের সুজিনকে দেখানো হয় যে সে কাঠের পুতুলটা সম্পূর্ণ তৈরি করে ফেলেছিল। সে এই পুতুলটাকে ম্যাজিকের মাধ্যমে একদম সেম সুসোয়ার মতো তৈরি করে ফেলে
আর তারপর নুকে বলে আমি কিয়ানের দুর্বলতা খুঁজে পেয়েছি। আমি যেমন ইয়েহুয়াকে ভালোবাসি, কিয়ানও ইয়েহুয়াকে ভালোবাসে। ইয়েহুয়ার পাশে অন্য কোনো মেয়েকে দেখলে আমি যেমন হিংসায় জ্বলে যাই, কিয়ান যতই হাই গড হোক না কেন সেও ইয়েহুয়ার পাশে কোনো মেয়েকে দেখলে জ্বলে যাবে। আর সে যদি হয় ইয়েহুয়ার মর্টাল ওয়াইফ সুসুয়ার মতো। সুসুয়া ইয়েহুয়ার দেখভাল করবে মর্টাল ওয়ার্ল্ডে। সে তো সুসুয়া কেউ চিনতে পারবে না, কিন্তু তুমি সব সময় পাহাড়ে থাকবে। কিয়ান কখনো না কখনো ইয়েহুয়াকে দেখতে তো যাবেই, আর তখনই আমি সেখানে উপস্থিত হব। সুজিনের মাথায় ভয়ঙ্কর কোনো প্ল্যান চলছিল। সে ওই পুতুলটাকে জীবন্ত করে ফেলে, আর তারপর বলে তুমি মর্টাল ওয়ার্ল্ডে যাবে ইয়েহুয়ার দেখাশোনা করার জন্য। আর ওই পুতুলটা তো ছিল সুজিনের নিয়ন্ত্রণে। এরপরে এই মর্টাল ওয়ার্ল্ডে ইয়েহুয়াকে দেখানো হয়, যার বয়স 18 বছর হয়ে গিয়েছিল। তবে এত অল্প বয়সে সে এই রাজ্যের মন্ত্রী হয়ে গিয়েছিল, তাই সবাই তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। হঠাৎই ইয়েহুয়ার খেয়াল পড়ে একটি মেয়ের দিকে, যাকে দেখতে তার কিয়ানের মতো মনে হয়, এবং সে দৌড়ে এসে ওই মেয়েটিকে দেখছিল। যেহেতু ছোটবেলায় কিয়ান তাকে কথা দিয়ে গিয়েছিল, ইয়েহুয়া এখনো পর্যন্ত কিয়ানের অপেক্ষাতেই ছিল। তবে সে বুঝতে পারে এটা কিয়ান না, এটা ছিল সুজিনের তৈরি করে দেয়া সেই পুতুলটি। ওই মেয়েটি তখন ইয়েহুয়াকে বলে আপনি দয়া করে আমাকে কিনে নিন, আমি আমার বাবাকে সমাধি দিতে পারছি না। আপনি হয়তো আমার মতো দেখতে কাউকে খুঁজছিলেন, তার দোহাই লাগে আপনি আমাকে কিনে নিন। এটা শুনে ইয়েহুয়া এই পুতুল সুসুয়াকে কিনে নেয়, আর তারপর বলে তোমার বাবার সমাধি হয়ে গেলে আমার প্যালেসে চলে এসো। পরবর্তী সিনে দেখা যায় জিলান কুনলুন মাউন্টেন ছেড়ে চলে যাচ্ছিল। যেহেতু সে অনেকদিন আগে প্রতিজ্ঞা করেছিল সে তার সারা জীবন সি অফ ইনোসেন্সে গার্ড হয়ে কাটিয়ে দিবে, তাই সেখানে গার্ড দেওয়ার জন্যই সে চলে যাচ্ছিল। কিয়ান তাকে জিজ্ঞাসা করছিল এটা করার তোমার কি এমন প্রয়োজন। সে কাউকে বলেনি সে এটা প্রতিজ্ঞা করেছে। সে বলে যে ওই জায়গাটা অনেক নিরিবিলি, আমি সেখানে গিয়ে নিজের কাল্টিভেশন করতে পারবো। এরপর সে কিয়ান আর তার এক সিনিয়রকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। কিয়ান তখন তার ওই সিনিয়রকে বলে তারও একটা কাজ আছে, তার এখন কুনলুন মাউন্টেনের বাইরে যেতে হবে। এবং কিয়ান সেখান থেকে চলে আসে মর্টাল ওয়ার্ল্ডে। সে মর্টাল ওয়ার্ল্ডে ইয়েহুয়ার আগের বাড়িতে এসে খোঁজ করছিল ইয়েহুয়ার। তখন সেখান থেকে জানতে পারে ইয়েহুয়া এত অল্প বয়সে মিনিস্টার হয়ে গিয়েছে এবং সে নিজের প্যালেস তৈরি করেছে। এটা শুনে কিয়ানের খুবই ভালো লাগে এবং মনে মনে ভাবতে থাকে ইয়েহুয়া তুমি আসলেও সেলেস্টিয়াল ট্রাইবের ক্রাউন প্রিন্স। এদিকে ইয়েহুয়া ওই পুতুল সুসুয়ার সাথে বসে চা খাচ্ছিল। ইয়েহুয়ার শরীরটা বেশ খারাপ ছিল। সুসুয়া ইয়েহুয়াকে শাসন করে বলছিল আপনাকে ডাক্তার বলেছে নিয়মিত ওষুধ খেতে, আপনি কিন্তু নিজের শরীরের একদমই খেয়াল করছেন না। ইয়েহুয়া তখন বলে আমি আসলে অসুস্থ না, আমার মধ্যে ভালোবাসার ঘাটতি রয়েছে। ইয়েহুয়া তখনও পর্যন্ত কিয়ানের অপেক্ষায় ছিল। তবে কিয়ান দূর থেকে যখন ইয়েহুয়াকে এই পুতুল সুসুয়ার সাথে বসে থাকতে দেখে, সে মনে মনে ভাবতে থাকে আমি মাত্র 6-7 দিন আসিনি, এরই মধ্যে ইয়েহুয়া একটা রিলেশনশিপে জড়িয়ে গেল। তবে তখনই সেখানে সুজিন আসে। সুজিনকে দেখে কিয়ান বলে তুমি কিভাবে জানলে যে আমি মর্টাল ওয়ার্ল্ডে আছি। সুজিন তখন বলে আমি উপর থেকে খেয়াল করেছি এখানে একটা উজ্জ্বল আলো রয়েছে এবং আমি বুঝতে পেরেছি আপনি হয়তো ইয়েহুয়াকে দেখতে এসেছেন। আর সুজিন তো সবসময় ভালো মানুষের ভান করে থাকতো। সে বলে সে এটা চেক করতে এসেছে যে তার বানানো পুতুল ইয়েহুয়ার ভালো খেয়াল রাখছে কিনা। কিয়ান তখন অবাক হয়ে বলে ওই মেয়েটি একটি পুতুল। সুজিন তখন বলে হ্যাঁ, সে ইয়েহুয়ার দেখাশোনা করার জন্য এই পুতুলটি তৈরি করে দিয়েছে। কিয়ান তখন বলে ইয়েহুয়া সেলেস্টিয়াল প্যালেসে ফিরে গেলে এটার জন্য তো তোমার শাস্তি হতে পারে। সুজিন তখন বলে এই পুতুলটা কার মতো দেখতে জানেন? সুসুয়ার মতো। আমি শুধু পুতুলটা সুসুয়ার মতো তৈরি করেছি এবং ইয়েহুয়ার বাড়ির পাশে মার্কেটে ছেড়ে দিয়েছি। ইয়েহুয়া সবকিছু ভুলে গেলেও তার ওয়াইফ সুসুয়াকে মনে রেখেছে এবং এই পুতুলটি সুসুয়ার মতো দেখতে বলে তাকে বাড়ি নিয়ে এসেছে। এটা শুনে তো কিয়ানের ভেতরটা জ্বলে যাচ্ছিল। সে ভাবছিল ইয়েহুয়া ছোটবেলাতে তাকে চিনতে পারেনি, অথচ ঠিকই সুসুয়াকে মনে রেখেছে এবং সুসুয়ার মতো দেখতে বলে মেয়েটিকে বাড়ি নিয়ে এসেছে। তাও সে নিজেকে শান্ত করে বলে সুজিন ইয়েহুয়ার অনেক খেয়াল রাখেন। যদি কখনো ইয়েহুয়া এটা নিয়ে আপনাকে ব্লেম করে তাহলে আমি আপনার হয়ে কিছু ভালো কথা বলে দিব। সুজিন কিয়ানের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তবে সুজিন যেটা করতে চেয়েছিল সেটা করে ফেলেছে। কিয়ান ইয়েহুয়াকে ভুল বোঝে। সুজিন হাসতে হাসতে সেলেস্টিয়াল প্যালেসে ফিরে আসে এবং নূকে বলে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পেরেছি। কিয়ান যতই আমার সামনে শান্ত থাকার ভান করুক সে আমাকে বোকা বানাতে পারেনি।
কিয়ান ইয়েহুয়াকে ছেড়ে দিবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। নু তখন সুজিনকে কংগ্রাচুলেশন জানায়। এদিকে কিয়ান কিনকিউতে ফিরে এসে শুধুমাত্র ঘুমাচ্ছিল। কয়েকদিন ধরে নাওয়া খাওয়া বাদ দিয়ে সে শুধু ঘুমিয়েছে। আর এরপর উঠে এসে মিগুকে ডেকে বলে, আমার জন্য ওয়াইন নিয়ে এসো। সেখানে ফেংও উপস্থিত ছিল। কিয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করতে করতে কিয়ান মাতালি হয়ে গিয়েছিল। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, কিয়ানের টেবিলের উপরে ইয়েহুয়ার দেয়া সেই সোল গ্যাদারিং ল্যাম্পটা ছিল। যা হোক, একটু পরে সেখানে ফেং আসে। ফেং কিয়ানকে বলে, আন্টি তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। কিয়ান তখন বলে, আমি যখন মর্টাল ওয়ার্ল্ডে ইয়েহুয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম সে আমাকে চিনতে পারেনি। ফেং বলে, এটা তো নর্মাল বিষয়, সে অ্যামনেশিয়া পোর্শন নিয়ে মর্টাল ওয়ার্ল্ডে গিয়েছে। কিয়ান তখন বলে, এটা অবশ্যই নর্মাল বিষয়, কিন্তু সে আমাকে চিনতে না পারলেও তার মর্টাল ওয়াইফ সুসুয়াকে ঠিকই চিনতে পেরেছে। ফেং অবাক হয়ে বলে, সুসুয়া কোথা থেকে আসলো? কিয়ান তখন বলে, তার কাছে থাকা সুসুয়া একটা পুতুল। সে একটা পুতুলকে দেখে চিনতে পেরে তার বাড়িতে নিয়ে এসে রেখেছে। সে আসলেও আমাকে ওই মর্টালের রিপ্লেসমেন্ট হিসেবে নিয়েছে। আমি ওই মর্টালের মতো দেখতে বলে সে আমাকে এতটা প্রায়োরিটি দিয়েছে। ফেং কিয়ানকে বোঝানোর চেষ্টা করছিল, তবে কিয়ান বোঝার অবস্থাতেই ছিল না। উল্টে কিয়ান বলে, ইয়েহুয়া আমার চেয়ে ওই মহিলাকে বেশি ভালোবাসে। এতদিন এই বিষয়টা আমি কেন দেখতে পেলাম না? আমার চোখে পট্টি বাঁধা ছিল। ফেং তখন কিয়ানকে বলে, ক্রাউন প্রিন্স ফিরে আসলে তুমি নিজেই তো তাকে জিজ্ঞাসা করে নিতে পারবে। তবে কিয়ান বলে, কোনো প্রয়োজন নেই, সে যেটা বুঝেছে সঠিকই বুঝেছে, এবং ফেংকে বলে সেখান থেকে চলে যেতে, সে ঘুমাবে। কিয়ান সমস্ত লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে। তবে সোল গ্যাদারিং ল্যাম্পের লাইটটা বন্ধ হচ্ছিল না। এমনিতেই কিয়ান ছিল ড্রিঙ্ক করে, তার উপর ওই লাইটটা বন্ধ না হয় তার আরো বেশি রাগ হতে থাকে, এবং সে রেগে সোল গ্যাদারিং ল্যাম্পটা ছুঁড়ে ফেলে দেয়। তখনই সোল গ্যাদারিং ল্যাম্প থেকে এক ধরনের রশ্মি বের হয়ে কিয়ানের চারপাশে ঘুরতে থাকে। কিয়ান অবাক হয়ে লাইটের একটা ভাঙা টুকরো টাচ করতেই কিয়ানের হাত কেটে যায়, এবং তখনই কিয়ানের সমস্ত ঘটনা মনে পড়ে যায়। সে যে সুসুয়া ছিল এবং হ্যাভেনলি প্যালেসে তার সাথে কি কি হয়েছে সবকিছু। কিয়ান তখন কান্না করতে থাকে আর বলতে থাকে, সেই সুসুয়া, সেই আলীর মর্টাল মা। এদিকে মর্টাল ওয়ার্ল্ডে ইয়েহুয়া তখনও অপেক্ষা করছিল কিয়ানের জন্য। পেছনে দাঁড়িয়ে ওই পুতুল সুসুয়া ইয়েহুয়াকে দেখছিল। সিন আবারও চলে আসে কিয়ানের কাছে। কিয়ানের কাছে যখন ফেংজিউ আসে, কিয়ান ফেংজিউকে বলে, যখন ইয়েহুয়ার মর্টাল ওয়াইফ সুসুয়া হ্যাভেনলি প্যালেসে এসেছিল তখন তোমার অনেক রাগ হয়েছিল। তুমি ভেবেছিলে সুসুয়া তোমার আন্টির ফিয়ন্সেকে চুরি করতে এসেছে, তাই তুমি ফক্স রূপে গিয়েছিলে তাকে ভয় দেখাতে। ফেংজিউ অবাক হয়ে বলে, তুমি এটা কিভাবে জানলে? এটা তো আমি, সিমিং আর ডংহোয়া ছাড়া কেউ জানে না। কিয়ান তখন বলে, কারণ আমি সুসুয়া। ফেং তখন হেসে দিয়ে বলে, আন্টি তুমি মজা করছো, অনেক বেশি ড্রিঙ্ক করে তুমি ড্রাঙ্ক হয়ে গিয়েছো। কিয়ান আবারও বলে, যখন সুসুয়ার পাশে কেউ ছিল না তখন তোমার সুসুয়ার জন্য খারাপ লাগতে শুরু করে। যেহেতু সুসুয়া অনেকটা আমার মতো দেখতে ছিল, তাই তুমি ফক্স রূপে গিয়ে সুসুয়ার পাশে থাকতে। ফেং এবার বিশ্বাস করে নেয় কিয়ানই সুসুয়া। কিয়ান ফেংকে বলে, হাই গড হওয়ার আগে তার একটি হ্যাভেনলি ট্রায়াল হয়েছিল, আর সেই হ্যাভেনলি ট্রায়ালের জন্য সে তখন মর্টাল ওয়ার্ল্ডে ছিল। ফেং এর কাছে এবার পুরো বিষয়টা ক্লিয়ার হয়। কিয়ান তার রুম থেকে বের হয়ে বাইরে আসে, আর তারপর আবারও ড্রিঙ্ক করতে চাইলে ফেং তাকে না করছিল। কিয়ান তখন বলে, আর একটা জরুরি বিষয়, ধরো কেউ তোমার চোখ নিয়ে গেল এবং তুমি অনেক দিন পরে জানতে পারলে সে তোমার চোখ চুরি করে নিয়েছে, তাহলে তুমি কি করবে? ফেং তখন সরল মনে উত্তর দেয়, তাহলে আমি আমার চোখ ফেরত নিয়ে আসবো। কিয়ান তখন বলে, একদম, আমি যাচ্ছি আমার চোখ ফেরত আনতে। এটা বলে কিয়ান সেখান থেকে বের হয়ে যায়। ফেং অবাক হয়ে চিন্তা করে কিয়ান কোথায় যাচ্ছে। তখনই সে বুঝতে পারে কিয়ান তো এমনিতেই ড্রিঙ্ক করে আছে, সে নিশ্চয়ই সেলেস্টিয়াল প্যালেসে গিয়ে ঝামেলা করবে, এবং এটা ভেবে কিয়ানের পিছু পিছু চলে যায়। তবে সেলেস্টিয়াল প্যালেসের গার্ডরা ফেংকে ভিতরে ঢুকতে দেয় না। ফেং বারবার তাদেরকে বলছিল সে কিনকিউ লিটল প্রিন্সেস, তবে গার্ডরা সেটা বিশ্বাস করে না। এদিকে কিয়ান চলে এসেছিল সুজিনের কাছে। সে নুকে বাইরে আটকে রেখে সুজিনের ঘরে প্রবেশ করে। সুজিন কিয়ানকে দেখে বলে, আপনি নিশ্চয়ই ইয়েহুয়ার খোঁজ নিতে এখানে এসেছেন। আমার পাঠানো নকল সুসুয়া ইয়েহুয়ার অনেক ভালো খেয়াল রাখছে। কিয়ান বসতে বসতে বলে, তাহলে তো খুবই ভালো, তবে আজ আমি তোমার সাথে দেখা করতে এসেছি। সুজিন অবাক হয়ে কিয়ানের দিকে তাকিয়েছিল।
কিয়ান ঘাড় বাঁকিয়ে সুজিনকে বলে, তুমি 300 বছর ধরে আমার চোখ ব্যবহার করছো, চোখগুলো কি এতই ভালো? এটা শুনে সুজিন ভূত দেখার মতো চমকে ওঠে। সে কিয়ানকে বলে, আপনি কি বললেন? কিয়ান তখন বলে, কেন, তুমি কি ভুলে গিয়েছো এই চোখগুলো তুমি কোথা থেকে পেয়েছো? সুজিন এবার বুঝতে পারে কিয়ান সুসুয়ার কথা বলছে এবং সে মাটিতে বসে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, এটা অসম্ভব, সে সাধারণ একজন মর্টাল ছিল, সে কখনোই আপনি হতে পারেন না। কিয়ান তখন বলে, সেটা আমার একটা হ্যাভেনলি ট্রায়াল ছিল, আর তাছাড়া সে মর্টাল হোক বা কোনো গড, তাকে অন্যায়ভাবে ফাঁসাবে এবং তার চোখ চুরি করে নেবে। কিয়ান বরাবরের মতোই স্টাইল নিয়ে সুজিনের সামনে বসে আর তারপর নিজের পাখাটা দিয়ে সুজিনের মুখ উঁচু করে বলে, তুমি কি নিজের চোখগুলো নিজেই বের করে দিবে নাকি আমি বের করে নিব? যেহেতু সামনেই সেলেস্টিয়াল প্যালেসে অনেক আনন্দ উৎসব হতে চলেছে, তাই আমি সামান্য একটু ড্রিঙ্ক করেছি, এ কারণে আমি যদি বের করে নিই তাহলে তুমি একটু ব্যথা পেতে পারো। সুজিন ভয় পেয়ে পালানোর চেষ্টা করছিল, তবে কিয়ান দরজাটা বন্ধ করে দেয়। সুজিন তখন চিৎকার করে বলতে থাকে, তুমি আমার চোখ নিতে পারো না, এগুলো আমার চোখ। কিয়ান তখন বলে, তুমি কিছুদিন ব্যবহার করেছো বলে কি সেগুলো তোমার চোখ হয়ে গেল? তুমি খুব ভালো করে জানো এই চোখগুলো তুমি কিভাবে পেয়েছো, আর আমি যেহেতু সুসুয়া, আমি তো জানি তুমি আমাকে কিভাবে ফাঁসিয়েছো। এটা বলে কিয়ান সুজিনের থেকে তার চোখগুলো নিয়ে নেয়। সুজিনের চোখ থেকে রক্ত পড়তে শুরু করে। সুজিন চিৎকার করে কান্না করছিল। কিয়ান তখন সুজিনকে বলে, তুমি আমার কাছে দুইভাবে ঋণী, প্রথমত আমার চোখগুলো নিয়ে, দ্বিতীয়ত তুমি আমাকে ফোর্স করেছিলে জুসিয়ান টেরেস থেকে ঝাঁপ দিতে। তোমার চোখের ঋণ তো শোধ হয়ে গেল, বাকি রয়েছে জুসিয়ান টেরেস থেকে ঝাঁপ দেয়া। তোমার কাছে দুইটা অপশন, হয় তুমি জুসিয়ান টেরেস থেকে ঝাঁপ দেবে, তা না হলে তুমি বেল অব দ্য ইস্ট ইম্পেরিয়ালের গার্ড হয়ে যাবে আর কখনোই সেলেস্টিয়াল প্যালেসে ফিরে আসতে পারবে না। সুজিন তখন চিৎকার করে বলতে থাকে সে কিচ্ছু করবে না। কিয়ান তখন বলে, যাক, অবশেষে তুমি নিজের আসল রূপে ফিরে আসলে, তবে তুমি তো জানোই আমার ঘন ঘন মুড সুইং হয়, এই বিষয়টা নিয়ে যদি আমার হ্যাভেনলি লর্ডের কাছে যেতে হয় তাহলে হয়তো আমি এর থেকেও ভয়ঙ্কর কোনো শাস্তি দাবি করব। এটা বলে কিয়ান সেখান থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় নূকে বলে, মেডিসিন কিংকে ডেকে নিয়ে এসো। নূ দৌড়ে সুজিনের কাছে যায়। সুজিন চিৎকার করে কান্না করছিল আর বলছিল, কিয়ান আমি তোমাকে ছাড়বো না। এরপরে দেখা যায় ডংহো আর সিমিং আসছিল। হঠাৎ তারা দেখতে পায় ফেং গার্ডদের সাথে ঝামেলা করছে ভিতরে আসার জন্য। সিমিং সেখানে গিয়ে জানতে পারে গার্ডরা ফেংকে ভিতরে আসতে দিচ্ছে না। সিমিং তখন গার্ডদের বলে ডংহো তার জন্য অপেক্ষা করছে, তাকে দ্রুত যেতে দিন। এতে করে গার্ডরা ফেংকে ভিতরে আসতে দেয়। ফেং তখন সিমিংকে ফিসফিসিয়ে বলে, মর্টাল সুসুয়া ছিল আমার আন্টি, ওইটা ছিল তার হ্যাভেনলি ট্রায়াল। এখন তার সবকিছু মনে পড়ে গিয়েছে এবং সে সুজিনের কাছ থেকে নিজের চোখ ফেরত নিতে চলে এসেছে। সবকিছু শুনে তো সিমিং এর মুখ হা হয়ে যায়। ফেং তখন বলে, আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমার এখন সুজিনের কাছে যেতে হবে যাতে আমার আন্টি ঝগড়ায় হেরে না যায়। এমন ভাতিজি তো সবার প্রয়োজন। এদিকে সুজিন দৌড়াতে দৌড়াতে হ্যাভেনলি লর্ডের কাছে আসছিল। হলে যাওয়ার সিঁড়িতেই সুজিনের দেখা হয় তার চাচাদের সাথে এবং সে তার চাচাদের বলে কিয়ান তার চোখ বের করে নিয়েছে, সে হ্যাভেনলি লর্ডের কাছ থেকে বিচার চাইতে যাচ্ছে। তখনই ফেং পেছন থেকে বলে ওঠে, আমার আন্টি তোমার চোখ কেন নিয়েছে সেটাও বলো। আমার আন্টি সুসুয়া ছিল, তুমি তাকে ফাঁসিয়েছিলে, জুসিয়ান টেরেস থেকে ঝাঁপ দেওয়ার নাটক করেছিলে, তাই আমার আন্টি তার চোখ ফেরত নিয়ে গিয়েছে। সুজিন তখন বলে, তোমরা কিনকিউয়ের প্রিন্সেস বলে ভেবো না যা খুশি তাই করতে পারবে, তোমার আন্টি একজন মিথ্যাবাদী, আর আমি এখন হ্যাভেনলি লর্ডের কাছে তার নামে বিচার দিব। ফেং কি ঝগড়া করবে, উল্টে সুজিন ফেংকে ঝাড়ি মেরে সেখান থেকে চলে যায়। ফেং দৌড়ে ভিতরে যেতে চাচ্ছিল, তখনই ডংহো ফেংকে টেনে ধরে আর তারপর বলে, আমার সাথে এসো। এদিকে মর্টাল ওয়ার্ল্ডে ইয়েহো প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। সে সুসুয়াকে নিজের কাছে ডাকে আর তারপর বলে, আমার 11 বছর বয়সে কিনকিউয়ের ফেয়ারি আমার কাছে এসেছিল, সে আমাকে কথা দিয়েছিল সে ফিরে আসবে, আর আমার থেকে কথা নিয়েছিল আমি যেন তার জন্য অপেক্ষা করি, তবে আমার মনে হচ্ছে আমি তাকে দেয়া কথা রাখতে পারবো না, আমার সময় শেষ হয়ে এসেছে, আমি হয়তো তার জন্য আর অপেক্ষা করতে পারবো না। সুসুয়া তো এগুলো শুনে কান্না করছিল। ইয়েহুয়া সুসুয়াকে বলে, আমি মারা গেলে আমার সাথে সাথে এই মালাটি পুড়িয়ে দিও, এবং এরপরে সেখানে ইয়েহুয়ার মৃত্যু হয়। ইয়েহুয়া যখন জেগে ওঠে সে দেখতে পায় সে কুনলুন মাউন্টেনে আছে। সে অবাক হয়ে চিন্তা করতে থাকে সে কুনলুন মাউন্টেনে কিভাবে আসলো, তার তো সেলেস্টিয়াল প্যালেসে থাকার কথা। তখনই সেখানে মইয়ান আসে
এবং বলে সে ইয়েহুয়াকে এখানে নিয়ে এসেছে, কেননা সে ইয়েহুয়ার সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছিল না। মোয়ান এখানে ইয়েহুয়াকে খুলে বলে সে ইয়েহুয়ার বড় ভাই এবং ইয়েহুয়া একসময় এখানে গোল্ডেন লোটাস হিসেবে ছিল। সেই সময় 17 মানে কিয়ান ইয়েহুয়ার অনেক দেখাশোনা করত এবং ইয়েহুয়ার দিকে তাকিয়ে থাকতে পছন্দ করত। মোয়ান ইয়েহুয়াকে বলে হয়তো এটা ডেস্টিনি ছিল যে তোমরা কাপল হবে। 17কে অনেক ভালোভাবে ট্রিট করো। ইয়েহুয়া কোনো কথা না বলে চুপচাপ সেগুলো শুনছিল। এদিকে সুজিন সমস্ত ঘটনা হেভেনলি লর্ডকে খুলে বলে কিয়ান তার চোখ চুরি করে নিয়ে গিয়েছে, এমনকি কিয়ান বলেছে সে যেন বেল অব দ্য ইস্ট এম্পায়ারের গার্ড হিসেবে চলে যায় আর কখনো হেভেনলি প্যালেসে না ফিরে আসে। সে হেভেনলি লর্ডকে বলছিল তাকে সুবিচার দিতে। তখনই ফেং এগিয়ে এসে তর্ক করতে থাকে। ফেং বলতে থাকে আপনারা শুধুমাত্র এক পক্ষের কথা শুনে সবকিছু বিচার করতে পারেন না। আন্টি যেহেতু এই কথা বলেছে অবশ্যই এখানে কারণ আছে। আর সুজিন হেভেনলি কনসার্ট হওয়া সত্ত্বেও সে প্রচন্ড শয়তান। সুজিন তখন চিৎকার করে বলে কত বড় বেয়াদব। হেভেনলি লর্ডও বিরক্ত হয়। ডংহা তখন চোখের ইশারায় ফেংকে সরে যেতে বলে। আর এই চোখের ইশারা দেখে না আমি ডংহার উপর ক্রাশ খেয়ে গিয়েছি। এত সুন্দর করে ইশারা মানুষ কিভাবে করে। যা হোক, ডংহা এবার হেভেনলি লর্ডকে বলে বিষয়টা অনেক গভীরে চলে গিয়েছে, যেহেতু সুজিন কিনকিউয়ের কুইনকে নিয়ে বিচার দিচ্ছে। আর তাছাড়া সুজিন একসময় হেভেনলি লর্ডের কনসোর্ট ছিল, তাই আমি হেভেনলি লর্ডকে অনুরোধ করব সেই বিষয়টা থেকে বাইরে থাকতে। কেননা হেভেনলি লর্ড যদি এটার বিচার করে তাহলে হয়তো কিনকিউ সবাই মনে করতে পারে যে সে সুজিনকে ফেভার করেছে। হেভেনলি লর্ড বুঝতে পারে ডংহা তাকে এই বিচার কার্য থেকে সরে যেতে বলছে, কেননা হেভেনলি লর্ড তো সুজিনকেই ফেভার করবে। আর যেহেতু সবাই সেখানে উপস্থিত ছিল এবং ডংহা নিজের লজিক দিয়ে কথা বলেছিল, তাই হেভেনলি লর্ড এই বিচারের ভারটা ডংহার উপর ছেড়ে দেয়। এর মধ্যে ইয়েহুয়া সেলেস্টিয়াল প্যালেসে ফিরে আসে। সিমিং ইয়েহুয়ার ডেস্টিনি বুক থেকে জানতে পেরেছিল ইয়েহুয়া আজই ফিরে আসবে, তবে সিমিং সেলেস্টিয়াল প্যালেসের গেটেই তার জন্য অপেক্ষা করছিল। সিমিং দ্রুত এসে ইয়েহুয়াকে সমস্ত ঘটনা খুলে বলে কিয়ানে যে সবকিছু মনে পড়ে গিয়েছে এবং সে সুজিনের চোখ নিয়ে গিয়েছে এই বিষয়টা। ইয়েহুয়া তখন সিমিংকে বলে আপনি আমার পক্ষ থেকে 3জন লোককে এখানে নিয়ে আসুন। ইয়ানজেন কিছুদিন আগেই ফিরে এসেছে। ইয়ানজেন সেকেন্ড প্রিন্স এবং মর্টাল ওয়ার্ল্ডের সুসুয়া। একটু পরে সিমিং সবাইকে নিয়ে সেখানে চলে আসে। শ্যাংজি ইয়েহুয়াকে জিজ্ঞাসা করে তাকে এখানে তড়িঘড়ি কেন ডাকা হয়েছে। ইয়েহুয়া তখন বলে সে ইয়ানজেনের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, তবে শ্যাংজি এতে রাজি হচ্ছিল না। থার্ড প্রিন্স আর ইয়েহুয়া দুইজনে তাকে রাজি করায় এটা বলে যে হেভেনলি লর্ড তো এমনি তাকে পছন্দ করে না আর এটা ইয়ানজেনের জন্য একটা কলঙ্ক স্বরূপ। এখনো যদি শ্যাংজি এটার প্রতিবাদ না করে তাহলে শ্যাংজির পরবর্তী বাচ্চাদের সাথেও এমনই অন্যায় হতে থাকবে। শ্যাংজি তখন এই কথায় রাজি হয়ে যায়। এরপর তারা সবাই হলের দিকে রওনা দেয়। বোঝাই যাচ্ছিল আইসকো একটা ফাটাফাটি হইব। ইয়েহুয়া ভিতরে এসে দেখতে পায় সুজিন তখনও তার কথা বলছিল। ইয়েহুয়া সবাইকে নিয়ে এসে হেভেনলি লর্ডকে গ্রিটিং করে। ডংহো তখন বলে খুব ভালো হয়েছে তুমি আজকেই চলে এসেছো। সমস্যাগুলো তোমার ফ্যামিলি নিয়ে, কিন্তু শেষে আমাকে এটা সমাধান করতে হচ্ছে। ইয়েহুয়া ফিরে এসেছে শুনে সুজিন ইয়েহুয়ার কাছে গিয়ে বলে তোমাকে আমাকে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে। ইয়েহুয়া আমি তোমার সাইড কনসর্ট, আমার সাথে অন্যায় হয়েছে। ইয়েহুয়া তখন বলে তুমি চিন্তা করো না, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই এসেছি। এরপরেই ইয়েহুয়া ওই পুতুল সুসুয়াকে সামনে নিয়ে আসে। সুসুয়া সুজিনের কাছে গিয়ে তাকে ডাক দিতে সুজিন অনেক প্যানিকড হয়ে দূরে সরে যায় এবং বলতে থাকে আমি এটাকে চিনি না। তখনই ইয়েহুয়া সুসুয়াকে অদৃশ্য করে দিলে সেটা একটা কাঠের পুতুল হয়ে সুজিনের হাতে চলে আসে। সুজিন পুতুলটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে সেই ব্যাপারে কিচ্ছু জানে না। ইয়েহুয়া তখন বলে সে যখন মর্টাল ওয়ার্ল্ডে ছিল সুজিন এই কাঠের পুতুল দিয়ে ইয়েহুয়াকে সিডিউস করার চেষ্টা করেছে। সুজিন চিৎকার করে বলতে থাকে সে এমনটা করেনি। এরপর ডংহোয়া শ্যাংজিকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। শ্যাংজি তখন বলে তার বড় ছেলের সাথে অন্যায় করা হয়েছে, সে এখানে ন্যায় বিচার পেতে এসেছে। হেভেনলি লর্ড রেগে বলে সে কি অন্যায় বিচার করেছে। ডংহোয়া ইয়ানজেনকে বলে সামনে এসে সমস্ত ঘটনা খুলে বলতে। ইয়ানজেন তখন সামনে এসে পুরো ঘটনা খুলে বলে যেটা হয়েছিল। মানে সে হেভেনলি লর্ডের জন্য অপেক্ষা করছিল, সুজিন নিজে থেকে এসে তাকে ডেকে নিয়ে গিয়েছে এবং অনেক ড্রিঙ্ক করিয়ে তার কাপড় এলোমেলো করে রেখেছে। তার যখন জ্ঞান ফেরে তখন সুজিন অনেক প্যানিকড হয়ে চিৎকার চেঁচামেচি করছিল। সেখানে অলরেডি হেভেনলি লর্ড চলে এসেছিল আর সেই ইয়ানজেনের কোনো কথা বিশ্বাস না করে তাকে শাস্তি দিয়ে দিয়েছে। ডংহোয়া তখন সুজিনকে বলে তুমি এই বিষয়ে কি বলতে চাও।
সুজিন তখন বলে ইয়ানঝেন মিথ্যা কথা বলছে, সে আমার শোবার ঘরে এসে আমাকে মলেস্ট করার চেষ্টা করেছিল। ডংহোয়া ইয়ানঝেনকে প্রশ্ন করে, তুমি সেলেস্টিয়াল প্যালেসে এর আগে কতবার এসেছো? ইয়ানঝেন তখন বলে ওই বাড়ি তার প্রথমবার। ডংহোয়া বলে কেউ প্রথমবারের মতো সেলেস্টিয়াল প্যালেসে এসে ড্রিঙ্ক করে জিউ প্যালেসে গিয়ে তোমার শোবার ঘর খুঁজে তোমাকে মলেস্ট করার চেষ্টা করেছে, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? সুজিন তখন আর কি বলবে, সে চিৎকার করে হেভেনলি লর্ডকে বলতে থাকে আমাকে সবাই ভাসানোর চেষ্টা করছে। ডংহোয়া তখন ঝাড়ি মেরে বলে, তোমাকে বলতে বলা হলেই বলবে, না হলে চুপ থাকবে। এবং ইয়েহোয়ার মাকে জিজ্ঞাসা করে হেভেনলি লর্ডের গ্র্যান্ডসনকে ফাঁসানোর শাস্তি কি? ইয়েহোয়ার মা তখন বলে পশু হিসেবে পুনর্জন্ম নেয়া। ডংহোয়া আবারও সিমিংকে বলে নোট করো। সুজিন চিৎকার করে বলতে থাকে সবাই আমাকে ফাঁসাচ্ছে, ডংহোয়ার সাথে কিম কিউয়ের লিটল প্রিন্সেস ফেংজিওর সম্পর্ক রয়েছে, তাই সে ফেংজিওর পক্ষ নিয়ে আমাকে ফাঁসাচ্ছে। হেভেনলি লর্ড সুজিনকে ঝাড়ি মারে। ইয়েহোয়া তখন এগিয়ে এসে বলে, তুমি কি তাহলে বলতে চাচ্ছ আমি তোমার হাজবেন্ড তোমাকে ফাঁসাচ্ছি? নিজের হাজবেন্ডের কথা না শুনে তাকে অপবাদ দিচ্ছ, এটা তো আগের দুইটা থেকে আরো বড় বেশি ক্রাইম। সুজিন তখন হাতড়াতে হাতড়াতে ইয়েহোয়ার কাছে গিয়ে বলে, ইয়েহোয়া তুমি আমার সাথে এত কঠোর হতে পারো না, আমি ছোটবেলা থেকে তোমার খেলার সাথে ছিলাম, আমি তোমাকে কত ভালোবেসেছি। ইয়েহোয়া তখন বলে আমি সেলেস্টিয়াল প্যালেসের ক্রাউন প্রিন্স, আমি কখনোই কারো পক্ষ নিয়ে কথা বলতে পারি না। সুজিন তখন ইয়েহোয়াকে ছেড়ে দিয়ে বলে, তুমি কখনোই আমার পক্ষ নেবে না, আমি তোমাকে যত ভালোবাসি না কেন, যত ভালো ট্রিট করি না কেন, তুমি কখনোই আমাকে প্রোটেক্ট করবে না। এরপর সুজিন হেভেনলি লর্ড এমনকি তার চাচাদেরও রিকোয়েস্ট করতে থাকে তাকে মাফ করে দেওয়ার জন্য। তবে সুজিনের চাচা সুজিনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, তুমি এই মুখ তোমার বাবা মাকে কিভাবে দেখাবে? হেভেনলি লর্ডের তো আর কিছু বলার থাকে না, সে সুজিনকে বলে তুমি আমাকে অনেক বেশি হতাশ করলে, তোমাকে আমি কঠিন শাস্তি দিতে পারতাম, কিন্তু তোমার পূর্বের সব কাজের কথা চিন্তা করে তোমাকে আমি বেল অব দ্য ইস্ট এম্পিরিয়ারের গার্ড হিসেবে নিযুক্ত করলাম। এবং সুজিনকে সেখান থেকে নিয়ে যেতে বলে। নু এসে সুজিনকে সেখান থেকে নিয়ে যায়। এরপরেই দেখা যায় ডংহোয়া যখন হল থেকে বের হয়ে যাচ্ছিল, ফেং ডংহোয়াকে ডাক দিয়ে বলে তার একটা প্রশ্ন আছে। ডংহোয়া তাকে জিজ্ঞাসা করতে বলে। ফেং তখন ডংহোয়াকে বলে, আপনি যদি আপনার নাম রক অফ দি ইনকার্নেশন থেকে মুছে না দিতেন তাহলে কি আপনি আমাকে ভালোবাসতেন? ডংহোয়া কোনো উত্তর না দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। ফেং তার পিছু হাঁটতে হাঁটতে বলে, উত্তর দিলেন না কেন? ডংহোয়া তখন বলে, আমি প্রশ্ন করার অনুমতি দিয়েছি, উত্তর দিব এটা তো বলিনি। ফেং তখন ডংহোয়াকে বলে, আপনি যতক্ষণ না উত্তর দিবেন ততক্ষণ আমি এভাবেই আপনাকে ফলো করতে থাকবো। এবং ডংহোয়ার পিছু পিছু দৌড়াতে থাকে। কিয়ান কিনকিউতে ফিরে এসেছিল, তবে ইয়েহোয়া কিয়ানের খোঁজে কিয়ানের গুহার সামনে এসে দাঁড়িয়েছিল। মিগু ইয়েহোয়াকে এসে বলে, আন্টি অনেকটা ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়েছে, তবে সে ঘুমানোর আগে আমাকে আদেশ করেছে যেন আমি কাউকে গুহার মধ্যে ঢুকতে না দেই। ইয়েহোয়া অসহায়ের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। এদিকে লি জিং ঘোস্ট রিয়েলামে একটি রিচুয়াল করছিল। সে ওই রিচুয়াল শুরু করার সময় মনে মনে ভাবছিল, বাবা 7 দিনের মধ্যে আমি তোমার স্পিরিটকে এখানে নিয়ে আসবো এবং তাকে বন্দি করে রাখবো, যাতে তুমি পৃথিবীর কোনো ক্ষতি না করতে পারো। এরপর সে নিজের রক্ত দিয়ে একটি রিচুয়াল শুরু করে। আর তখনই দেখা যায় বেল অব দ্য ইস্ট এম্পিরিয়ারের মধ্যে লিজিং এর বাবা প্রচন্ড কষ্ট পাচ্ছিল। এমনকি সে বুঝতে পেরেছিল লিজিং নিজের রক্ত দিয়ে তার স্পিরিটকে ডাকছে। বেল অব দ্য ইস্ট এম্পিরিয়ারের গার্ড সেখানে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে। তখনই কিছু সৈন্য সেখানে সুজিনকে নিয়ে আসে এবং ওই গার্ডকে বলে এখন থেকে ওই গার্ডের ছুটি, সুজিনই এখানে বেল অব দ্য ইস্ট এম্পিরিয়ার পাহারা দিবে। ওই গার্ড তখন খুশি মনে সেখান থেকে চলে যায়। সুজিন ভয়ে ভয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। প্যালেসের গার্ডরা যখন ফিরে যাচ্ছিল তখন তাদের তিয়ানশুর সাথে দেখা হয়। তিয়ানশু জিজ্ঞাসা করে সুজিন এখানে কেন? ওই গার্ডরা জানায় সুজিনের কোনো ভুলের জন্য তার চোখ হারিয়েছিল। হেভেনলি লর্ড কোনো একটা মাছের চোখ তার চোখে রিপ্লেসমেন্ট করে দিয়েছে যাতে করে সে বেল অব দ্য ইস্ট এম্পিরিয়ার গার্ড দিতে পারে। এরপর তিয়ানশু ওই গার্ডদের জিজ্ঞাসা করে ইয়েহোয়া ফিরে এসেছে কিনা। ওই সৈন্যরা জানায় ইয়েহোয়া ফিরে এসেছে, তবে সে এখন কিনকিউতে আছে। এরপর ওই সৈন্যরা সেখান থেকে চলে যায়। সুজিন সেখানে একা একা বসে থাকে অসহায়ের মতো। এদিকে ইয়েহোয়া কিয়ানের গুহার সামনে ঠায় দাঁড়িয়েছিল আর সে তাদের পাস্টের ভালো ভালো মুহূর্তগুলো মনে করছিল। মিগু কিয়ানের কাছে এসে বলে 7 দিন হয়ে গিয়েছে, ক্রাউন প্রিন্স এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। কিয়ান মনে মনে ভাবছিল, ইয়েহোয়া 300 বছর আগে সুজিন তোমাকে বিট্রে করেছিল বলে তুমি আমাকে বিয়ে করেছিলে, তবে এখন তুমি এমন কেন করছো?
তাহলে কি সেই অপরাধবোধ থেকে তুমি আমাকে বিয়ে করতে চাইছো, নাকি তোমার মনে আমার জন্য বিন্দুমাত্র ভালোবাসা রয়েছে? বেশি বোঝা মেয়েদের না আমার একদম বিরক্ত লাগে। যা হোক, মিগু বাইরে এসে ইয়েহুয়াকে জানায় আন্টি তার সাথে দেখা করতে রাজি হয়নি। ইয়েহুয়া যেন ফিরে যায়। ইয়েহুয়া তখন মিগুকে বলে, তুমি কি কিয়ানকে আমার হয়ে একটা কথা বলতে পারবে? মিগু তো সম্মতি জানায়। ইয়েহুয়া তখন বলে, আমি মর্টাল ওয়ার্ল্ডে যাওয়ার আগে সে আমাকে বলেছিল আমি যদি মর্টাল ওয়ার্ল্ডে কোনো সম্পর্কে জড়াই তাহলে সে আমাকে মর্টাল ওয়ার্ল্ড থেকে তুলে নিয়ে আসবে এবং তার গুহাতে আটকে রাখবে। মর্টাল ওয়ার্ল্ডে আমি সুসুয়াকে আমার মায়ের মেইড হিসেবে নিয়ে এসেছিলাম। সে যদি এটাকে একটা সম্পর্ক হিসেবে কনসিডার করে তাহলে কি তার কথা এখনো কাউন্ট হবে? মানে কিয়ান কি এখনো তাকে তার গুহাতে আটকে রাখবে? মিগু তখন বলে সে কিয়ানকে এটা জিজ্ঞাসা করবে। আর ভিতরে গিয়ে কিয়ানকে এটা জিজ্ঞাসা করতেই কিয়ান তার হাতে থাকা ড্রিঙ্কটা ছুঁড়ে ফেলে দেয় এবং বলে সে যতই এক্সকিউজ দিক না কেন আমি তার সাথে দেখা করব না। আমি আগামীকালই হেভেনলি লর্ডের কাছে যাব আমাদের এঙ্গেজমেন্ট ভাঙার জন্য। এবং সে প্রচুর চিৎকার চেঁচামেচি করছিল। এদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ইয়েহুয়া সেই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়েছিল। এদিকে ফেং তাইচেন প্যালেসের সামনে দাঁড়িয়েছিল। সিমিং ডংহুয়াকে সে খবর দেয় বেল অফ দ্য ইস্ট এম্পেরিয়ারের মধ্যে কিছু হচ্ছে। সেখানে ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়েছে। ডংহুয়া তখন জিজ্ঞাসা করে ইয়েহুয়া কোথায়। সিমিং জানায় ইয়েহুয়া কিনকিউতে আছে। তাই বাধ্য হয়ে ডংহুয়া নিজে যাচ্ছিল সেটা দেখতে। তবে সে যখন বের হয় ফেংও তার সাথে সাথে হাঁটতে শুরু করে। ডংহুয়া তখন সিমিংকে বলে, যা কিছু হয়ে যাক তুমি ফেংকে প্রোটেক্ট করবে। এদিকে লি ঝিং তো তার ফরমেশন চালিয়ে যাচ্ছিল। এই ফরমেশনটাও তো কমপ্লিট হতে 7 দিন সময় লাগবে। তবে ফরমেশনটা শেষের পথে চলে এসেছিল, কেননা লি ঝিং এর বাবার স্পিরিট আস্তে আস্তে সেখানে জড়ো হতে শুরু করে। এদিকে সিমিং ডংহুয়া আর ফেং যখন বেল অব দ্য ইস্ট এম্পেরিয়ারের কাছে আসে, ডংহুয়া তখন বলে এখন এটাকে পরীক্ষা করতে হবে। তবে তার পাওয়ার তো এখন অনেক কমে গিয়েছে, তাই সে এটা করতে পারবে না। এখানে সোল ট্র্যাকিং ম্যাজিক ব্যবহার করতে হবে, যেটা সিমিং জানতো না। ফেং তখন এগিয়ে এসে বলে সে সোল ট্র্যাকিং ম্যাজিক জানে, সে একবার পরীক্ষা করে দেখতে পারে। ডংহুয়া প্রথমে দিতে রাজি হচ্ছিল না, তবে ফেং বলে আমার উপর ভরসা রাখুন এবং নিজে চলে যায় বেল অব দ্য ইস্ট এম্পেরিয়ারে সোল ট্র্যাকিং ম্যাজিক প্রয়োগ করতে। তবে ফেং সোল ট্র্যাকিং ম্যাজিক প্রয়োগ করে ডংহুয়াকে বলে বেল অব দ্য ইস্ট এম্পেরিয়ারের মধ্যে কোনো স্পিরিট নেই। এটা শুনে ডংহুয়া অবাক হয়ে বলে তাহলে ঘোস্ট কিং কোথায় গেল? এদিকে ঘোস্ট কিং তো চলে এসেছিল ঘোস্ট রিয়েলমে। ঘোস্ট কিং এর সম্পূর্ণ স্পিরিট ঘোস্ট রিয়েলমে চলে আসলে সে চিৎকার করে লি ঝিংকে বলে, বেয়াদব ছেলে, তোমার সাহস কি করে হয় তুমি আমার স্পিরিটকে এখানে ডেকে নিয়ে আসো? লি ঝিং এবার চোখ খোলে আর তারপর হাসতে হাসতে উঠে এসে বলে, বাবা, অনেকদিন পর দেখা হলো। ঘোস্ট কিং তো অনেক বেশি রেগেছিল। সে লি ঝিং এর উপর আক্রমণ করতে যায়, তবে সে লি ঝিংকে টাচ করতে পারে না। লি ঝিং তখন হাসতে হাসতে বলে, এখানে আমি শুধুমাত্র তোমার স্পিরিটকে ডেকেছি, তুমি আমাকে টাচ করতে পারবে না। আর এরপর সে নিজেই তার বাবার দিকে তলোয়ার ধরে বলে, তুমি এক রাতের মধ্যে সম্পূর্ণ ঘোস্ট রিয়েলমকে শেষ করে দিয়েছ। তুমি ঘোস্ট লর্ড হওয়ার যোগ্য না, আর তুমি বাবা হিসেবে খুবই খারাপ। তুমি তোমার সন্তানদের নিজের পাওয়ার হিসেবে ব্যবহার করেছ। লি ঝিং এর বাবা তখন বলে, তোমাকে আমার 70,000 বছর আগে মেরে ফেলা উচিত ছিল। লি ঝিং তখন বলে, তুমি ভুল বললে, তোমার আমাকে বড় করাই উচিত হয়নি। এবং দুই বাবাটার মধ্যে লেগে যায় মারামারি। তবে লি ঝিং এর বাবা তার হাতে অস্ত্র নিয়ে আসলে সেটা দিয়ে সে লি ঝিংকে আঘাত করতে সমর্থ হয়। আর তারপর হাসতে হাসতে বলে, তুমি ভুলে গিয়েছ, আমার স্পিরিট তোমাকে আঘাত করতে না পারলেও আমার অস্ত্র তোমাকে আঘাত করতে পারবে। এবং সে লি ঝিংকে আঘাত করে ফেলে দেয়। যেহেতু লি ঝিং তার সমস্ত রক্ত ফরমেশনে ব্যবহার করে ফেলেছিল, তাই সে একদমই দুর্বল ছিল। ঘোস্ট কিং লি ঝিংকে সেখানে মেরে ফেলে আর তারপর ফরমেশনের উপর দাঁড়িয়ে বলে, তোমরা সবাই আমার সাথে বেইমানি করেছো, আর বেইমানির শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। সে সেখানে উপস্থিত থাকা সমস্ত সৈন্য এমনকি লি ঝিংকে মেরে তার পাওয়ার তার নিজের মধ্যে নিয়ে নেয়। এদিকে ফেং সোল ট্র্যাকিং ম্যাজিক করতে গিয়ে আহত হয়ে যায়। ডংহুয়া দৌড়ে গিয়ে ফেংকে ধরে। ডংহুয়া বুঝতে পারে এখানে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। সে সিমিংকে বলে, দৌড়ে কিনকিউতে যাও, কিয়ানকে ডেকে নিয়ে এসো। সে জানে বেল অব দ্য ইস্ট এম্পেরিয়ার কিভাবে সিল করতে হয়। সিমিং তখন সেখান থেকে চলে যায়। এদিকে মিগু কিয়ানের কাছে আসলে কিয়ান বলে, তুমি যদি ইয়েহুয়াকে নিয়ে আর একটা কথা বলো তাহলে আমি তোমাকে তোমার আসল ফর্ম মানে গাছে পরিণত করে দিব। মিগু তখন ভয়ে আর কোনো কথা বলে না।
এদিকে বেল অব দ্য ইস্ট এম্পেরিয়র থেকে সবার উপরে আক্রমণ করা হয়। ডংহুয়ার আঘাত লাগতে গেলে ফেং সামনে চলে আসে এবং অনেক বেশি আহত হয়ে যায়। সিমিং ইয়েহুয়াকে বলছিল বেল অব দ্য ইস্ট এম্পেরিয়র থেকে ঘোস্ট কিং বের হয়ে গিয়েছে। এটা শুনে কিয়ান বের হয়ে আসলে ইয়েহুয়া কিয়ানের হাত টেনে ধরে। কিয়ান ইয়েহুয়ার হাত ঝাড়া মেরে সেখান থেকে চলে আসে। এরই মধ্যে সুজিন বেল অব দ্য ইস্ট এম্পেরিয়রের আগের গার্ডকে বলছিল, চলো আমরা পালিয়ে যাই, আমরা সাধারণ ইমমর্টাল, আমরা কখনোই ওর সাথে পারবো না। তবে ওই গার্ড বলে, যা কিছুই হয়ে যাক আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো না। সুজিন তখন নিজেই সেখান থেকে পালিয়ে যায়। তবে এরই মধ্যে সেখানে কিয়ান চলে আসে। কিয়ান এসে দ্রুত চলে যায় বেল অব দ্য ইস্ট এম্পেরিয়রের কাছে। তখন ভেতর থেকে ঘোস্ট কিং বলতে থাকে, সিন, তুমি এসেছো? তুমি আর তোমার মাস্টার দুইজনে আমাকে 2বার সিল করেছিলে। এবার আমি বের হয়ে তোমাদের দুইজনকে মেরে সেটার প্রতিশোধ নিব। তবে এরই মধ্যে সেখানে ইয়েহুয়া চলে এসেছিল। ইয়েহুয়া কিয়ানকে ম্যাজিকের মাধ্যমে আটকে রাখে আর তারপর নিজেই চলে যায় বেল অব দ্য ইস্ট এম্পেরিয়রের কাছে। প্রথমে ঘোস্ট কিং মনে করে এটা মোয়ান, তবে একটু পরে সে বুঝতে পারে এটা মোয়ান না। ইয়েহুয়া তখন বলে, আমি সেলেস্টিয়াল ট্রাইবের ক্রাউন প্রিন্স, তোমার কত শক্তি, এসো আমার সাথে যুদ্ধ করো। ঘোস্ট কিং তখন বেল অব দ্য ইস্ট এম্পেরিয়র থেকে বের হয়ে আসে এবং ইয়েহুয়ার সাথে তার দুর্দান্ত একটা ফাইট শুরু হয়। তবে অনেকক্ষণ ফাইট করার পর ইয়েহুয়া ঘোস্ট কিংকে তার নিজের অস্ত্র দিয়ে মেরে ফেলে। তবে ইয়েহুয়াও অনেকটা আহত হয়। তারা দুজনেই নিচে নেমে আসে। ঘোস্ট কিং তখন বলতে থাকে, বাচ্চা ছেলে, আমি যদি 70 বছর আগের ক্ষত নিয়ে আহত না হতাম আর আমার বেয়াদব ছেলে যদি আমার স্পিরিটকে ডেকে আহত না করতো, তাহলে তুমি কখনোই আমার কাছে জিততে পারতে না। ইয়েহুয়া তখন বলে, যাই হোক, শেষ পর্যন্ত তুমি হেরেছ। সেখানে ঘোস্ট ট্রাইবের অন্যান্য সৈন্যরাও হাজির হয়েছিল। তবে তখনই বেল অব দ্য ইস্ট এম্পেরিয়র বড় হতে শুরু করে এবং ঘোস্ট কিং হাসতে হাসতে বলে, তোমার কি মনে হয় 70,000 বছর ধরে আমি বেল অব দ্য ইস্ট এম্পেরিয়রে ঘাস কাটছিলাম? আমি আমার জীবনকে বেল অব দ্য ইস্ট এম্পেরিয়রের সাথে যুক্ত করেছি। এখন যদি আমি মরে যাই, তাহলে বেল অব দ্য ইস্ট এম্পেরিয়র থেকে ক্রিমসন হেলফায়ার বের হয়ে আসবে এবং সেটা সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস করে দিবে। এটা বলতে বলতে ঘোস্ট কিং মারা যায় আর তখনই বেল অব দ্য ইস্ট এম্পেরিয়রের মধ্যে সমস্ত সৈন্যরা একে একে উঠে যেতে থাকে, যেমনটা 70,000 বছর আগে যুদ্ধে হয়েছিল। ইয়েহুয়া তখন কিয়ানকে নিচে রেখে সেখানে উঠে যায়। কিয়ান নিচে থেকে চিৎকার করে বলছিল, ইয়েহুয়া যেও না। ইয়েহুয়া একদম মোয়ানের মতো একবার কিয়ানের দিকে তাকায় আর তারপর বেল অব দ্য ইস্ট এম্পেরিয়রের মধ্যে ঢুকে যায়। সেখানে বিশাল একটা ঝটকা হয় এবং সবকিছু শান্ত হয়ে যায়। ইয়েহুয়ার বডি নিচে নেমে আসতে শুরু করে। কিয়ান দৌড়ে গিয়ে ইয়েহুয়াকে ধরে এবং সে কান্না করতে করতে বলতে থাকে, ইয়েহুয়া তুমি মরতে পারো না, তুমি আমাকে সত্যি করে বলো, তুমি ঠিক আছো? ইয়েহুয়া তখন বলে, আমি ঠিক আছি, তুমি কান্না করো না। কিন্তু তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। ইয়েহুয়া তখন বলে, তুমি বরাবরের মতো আমাকে মিথ্যা বলছো, তুমি সত্যি করে বলো। ইয়েহুয়া তখন বলে, মুয়ান ফিরে এসেছে, তুমি তার সাথে থেকো, সে তোমাকে আমার থেকে অনেক ভালো ট্রিট করতে পারবে। কিয়ান কান্না করছিল আর বলছিল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মাস্টারের কাছে নিয়ে যাব, মাস্টার অবশ্যই তোমাকে বাঁচাতে পারবে। ইয়েহুয়া তখন কিয়ানকে বলে, কিয়ান, আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসেছি, তুমি এটা ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। কিয়ান প্রচন্ড কান্না করছিল আর বলছিল, তুমি যদি এখন মরে যাও, তাহলে আমি জিয়ানের থেকে অ্যামনেশিয়া পোর্শন খেয়ে নিব, আমি তোমাকে ভুলে যাব এবং নিজের মতো অনেক খুশি খুশি জীবন কাটাবো। ইয়েহুয়া এসব শোনার পরে বলে, এটা ভালো আইডিয়া। আর তারপর ইয়েহুয়া সেখানেই মারা যায়। কিয়ান ইয়েহুয়াকে ধরে প্রচন্ড কান্না করতে থাকে। এরপরে দেখা যায় সিমিং দৌড়ে এসে সেলেস্টিয়াল প্যালেসে খবর দেয় যে ইয়েহুয়ার নিজের সোল বেল অব দ্য ইস্ট এম্পেরিয়রে স্যাক্রিফাইস করে দিয়েছে। যেটা শোনার পর সেখানে সবার মাথায় তো বাজ ভেঙে পড়ে। এদিকে কিয়ান ইয়েহুয়াকে জড়িয়ে ধরে বসেছিল, তবে সে নিজের চারপাশে একটা প্রোটেকশন সিল তৈরি করে রেখেছিল, কেউ সেখানে যেতে পারছিল না। ফেং কিয়ানকে অনেক ডাকাডাকি করছিল। একটু পরে সেখানে মইয়ান আসে। মইয়ানকে দেখে কিয়ান নিজের চারপাশের সিলটাকে সরিয়ে দেয় আর তারপর মইয়ানকে বলে, মাস্টার আপনি ইয়েহুয়াকে ভালো করে দিন। তবে মইয়ান কিয়ানকে বলে সে মারা গিয়েছে, তার জন্য কফিন নিয়ে সেলেস্টিয়াল প্যালেসের সবাই অপেক্ষা করছে, তুমি তার বডিটা তাদের কাছে দিয়ে দাও। কিয়ান তখন কান্না করতে করতে বলে, ইয়েহুয়া আমাকে বলেছিল আমি যেন তাকে আমার গুহাতে তুলে নিয়ে যাই এবং তাকে সেখানে বন্দি করে রাখি, যাতে সে সারাদিন আমাকেই দেখতে থাকে।
মুয়ান তখন বলে তাহলে সেটাই করো। কিয়ান ইয়েহুয়াকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। এরপরে দেখা যায় সেলেস্টিয়াল প্যালেসের সমস্ত লর্ডরা কিনকিউয়ের সামনে বসেছিল। তারা ইয়েহুয়ার বডি নেওয়ার জন্য এখানে অপেক্ষা করছিল। মিগু এসে মলিন মুখে জানায় সে কিয়ানকে জিজ্ঞাসা করেছে, তবে কিয়ান কাউকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়নি। মিগু সবার কাছে মাপ চাচ্ছিল, তবে সবাই আস্তে আস্তে ফুঁসে উঠছিল কিয়ান কেন ইয়েহুয়ার বডি দিবে না। অলরেডি 10 দিন হয়ে গিয়েছিল। এদিকে ভিতরে কিয়ান ইয়েহুয়ার বডি নিয়ে বসেছিল। মিগু এবং কিয়ানের ভাই তাকে বুঝাচ্ছিল, তবে কিয়ান কোনো কথাই বলে না। সে শুধু ইয়েহুয়াকে দেখছিল। এদিকে সেলেস্টিয়াল প্যালেসে সুজিনকে নিয়ে আসা হয়েছে। যেহেতু সুজিন বেল অব দ্য ইস্ট এম্পিরিয়ারের গার্ড ছিল, তাই তার দায়িত্ব ছিল প্রথমে এই বিষয়টা সেলেস্টিয়াল প্যালেসে এসে জানানোর। কিন্তু সে না জানিয়ে পালিয়ে গিয়েছে, যে কারণে ইয়েহুয়াকে একা সবকিছু ফেস করতে হয়েছে এবং ইয়েহুয়া নিজের জীবন হারিয়েছে। সুজিন কান্না করছিল আর বলছিল সেখানে অনেক হাই গডরা উপস্থিত ছিল, তাই আমি প্যানিকড হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তারা এই বিষয়টা সামলে নিতে পারবে। এবং সুজিন হেভেনলি লর্ডের কাছে মাফ চাচ্ছিল, তবে হেভেনলি লর্ড তো এবার সুজিনকে মাফ করবে না। সে গার্ডদের ডেকে বলে সুজিনকে মর্টাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দিতে এবং সারা জীবনের জন্য সুজিনের ইমর্টাল সিল ব্যান করে দেওয়া হয়। মানে সুজিন যে কোনোদিন ইমর্টাল ছিল এই বিষয়টি সে জানতে পারবে না, সে এবার সাধারণ মর্টাল হয়ে যাবে। গার্ডরা সুজিনকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে দেখা যায় মিগু আর ফেং বসেছিল। তখনই সেখানে ডংহুয়ার সাথে ইয়েহুয়ার বাবা মা আসে। তারা এসে মিগুকে বলে কিয়ানকে এখানে ডেকে নিয়ে আসতে। তারা ইয়েহুয়ার বডি নেওয়ার জন্য এখানে এসেছে। কিয়ান যখন সেখানে বের হয়ে আসে, ডংহুয়া এগিয়ে এসে কিয়ানকে বেশ ভালোভাবে বুঝিয়ে বলে ইয়েহুয়ার বডিটা দিয়ে দেওয়ার জন্য। ইয়েহুয়ার ছেলে হেভেনলি লর্ড এমনকি তার বাবা মা অপেক্ষা করছে ইয়েহুয়াকে দেখার জন্য, তবে কিয়ান না করে দেয়। সে ইয়েহুয়ার বডি দিতে রাজি হয় না। ইয়েহুয়ার মা তখন এগিয়ে এসে কিয়ানকে বলে, আমি যখন শুনেছি তুমি সেই মর্টাল সুসুয়া, তখন থেকেই আমার ভয় লাগছিল। তোমার সাথে পরিচয় হওয়ার পর একটা দিন আমার ছেলে শান্তিতে থাকতে পারেনি। তুমি যখন সুজিনকে ধাক্কা মেরে জুসিয়ান্টারেস থেকে ফেলে দিলে, তখন তোমাকে শুধুমাত্র তোমার চোখে দিতে হয়েছে, কিন্তু আমার ছেলেকে 3 মাস ধরে লাইটেনিং বোল্ট খেতে হয়েছে তোমার তরফ থেকে। এরপর তুমি যখন জুসিয়ান্টারেস থেকে ঝাঁপ দিলে, সে নিজেও তোমার সাথে ঝাঁপ দিতে হয়েছে। তুমি কি বলতে পারো আমার ছেলে কি পাপ করেছিল যে তোমার জন্য 2-2বার তাকে মরতে হলো? আমার ছেলে তোমার জন্য কি না করেনি, কিন্তু তুমি তার জন্য কি করেছো? কিচ্ছু করনি। কিয়ানের এই কথাগুলো মনে হয় একদম বুকে গিয়ে লাগছিল, তবে আমার মনে হচ্ছিল ওর জন্য এইসব কথা দরকার ছিল। ইয়েহুয়ার মা কিয়ানকে বলে, তুমি আমার ছেলের বডি এনে কিনকিউতে আটকে রেখেছো। তোমাকে আমি একটা প্রশ্ন করি, আমার ছেলের বডি কিনকিউতে না আটকে রাখার তুমি কে? কিয়ান তখন অনেক বেশি কষ্ট পায়। ইয়েহুয়ার বাবা এগিয়ে এসে বলে সে অনেক দুঃখ পেয়েছে, তাই হয়তো উল্টাপাল্টা বলে দিয়েছে। আপনি এটা নিয়ে কষ্ট পাবেন না, তবে এটা সত্যি আমার ছেলের সাথে আপনার জাস্ট এঙ্গেজমেন্টই হয়েছে। আপনার সাথে এখনো তার বিয়ে হয়নি, তাই আপনি আমার ছেলের বডি দিতে বাধ্য। কিয়ান তখন বলে আমি কিছু মনে করিনি, তবে একসময় আমি সুসুয়া ছিলাম, সেই হিসেবে আমি ইয়েহুয়ার ওয়াইফ। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, ইয়েহুয়াকে আমি সুন্দর করে একটু সাজিয়ে দিতে চাই, এই জন্য আমাকে একটু সময় দিন। এটা বলে কিয়ান ইয়েহুয়ার বাবা মাকে গ্রিটিং করে এবং বলে ইয়েহুয়ার ওয়াইফ হিসেবে ইয়েহুয়ার বাবা মাকে গ্রিটিং করছি। ইয়েহুয়ার বাবা তখন কিয়ানকে সময় দেয় ইয়েহুয়াকে সাজিয়ে দেওয়ার জন্য। কিয়ান তখন ইয়েহুয়াকে নতুন করে ড্রেস পরিয়ে দেয় আর তারপর ইয়েহুয়াকে বলে, যখন আমি মর্টাল ছিলাম তখন আমি তোমার যোগ্য ছিলাম না, আর এখন আমি কিনকিউয়ের কুইন, তাও আমি তোমাকে আমার কাছে রাখতে পারলাম না। আমি তোমাকে প্রমিস করেছিলাম আমি তোমাকে তুলে এনে আমার গুহাতে আটকে রাখবো। দেখো আমি কত ইউজলেস, আমি তোমাকে করা প্রমিস রাখতে পারলাম না। কিয়ান অনেক কান্না করছিল। কিয়ান ইয়েহুয়াকে বলে, আমি তোমাকে একটা সিক্রেট বলতে চাই, আমি অনেক আগেই তোমাকে মাফ করে দিয়েছি, তবে তুমি তো আমাকে চেনোই, আমার কঠিন হওয়ার অভিনয় করে থাকতে হয়, আর তাই আমি তোমার সাথে দেখা করিনি। এটা বলে সে ইয়েহুয়াকে একটা চুমু খায় আর তারপর ইয়েহুয়ার বুকে মাথা রেখে বসে থাকে। পরবর্তী সিনে দেখা যায় ইয়েহুয়াকে কফিনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ইয়েহুয়ার কফিনটা সেখান থেকে নিয়ে যাওয়া হয়। কিয়ান দৌড়ে গুহার বাইরে চলে আসে এবং কান্না করতে থাকে। ইয়েহুয়াকে যখন সেলেস্টিয়াল প্যালেসে নিয়ে আসা হয়, সবার সাথে সাথে ফেংও সেখানে চলে আসে, তবে গার্ডরা ফেংকে তখনও ঢুকতে দিচ্ছিল না। ডংহর যখন ফেংয়ের দিকে চোখ পড়ে, সে ঘুরে ফেংয়ের সাথে কথা বলতে আসে।
ফেং তখন ডংহুয়াকে বলে সে ডংহুয়াকে একটা প্রশ্ন করতে এসেছে। বড়রা ছিল তাই সে জিজ্ঞাসা করতে পারেনি। ডংহুয়া জিজ্ঞাসা করে তুমি কি প্রশ্ন করতে চাও? ফেং তখন বলে আপনার ইনজুরি কেমন আছে? ডংহুয়া তখন বলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে আগের প্রশ্নটাই করবে। ফেং এর তখন মনে পড়ে যায় সে ডংহুয়াকে প্রশ্ন করেছিল ডংহুয়া তার নাম রক অফ থ্রি ইনকার্নেশন থেকে মুছে না ফেললে ফেংকে ভালোবাসতো কিনা। ডংহুয়া তখন বলে হ্যাঁ, যদি আমি আমার নাম রক অফ থ্রি ইনকার্নেশন থেকে মুছে না ফেলতাম আমি তোমাকে ভালোবাসতাম। আর এরপর ফেংয়ের কপালে সেই দাগটাতে হাত দেয় এবং সেখান থেকে চলে যায়। ফেং সেখানে দাঁড়িয়ে কান্না করে ফেলে। এদিকে কিয়ান প্রচন্ড ভেঙে পড়েছিল। সে 10 মাইল স্পিস ব্লসমে একটি গাছের নিচে বসেছিল এবং ক্লান্তিতে কিয়ান ঘুমিয়ে পড়ে। তখনই ইয়েহুয়া তার কাছে আসে। কিয়ান ইয়েহুয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর তারপর ইয়েহুয়ার মুখ ধরে বলে তুমি যখন আমার দিকে তাকিয়ে হাসো তখন অনেক সুন্দর লাগে। তবে এরই মধ্যে ইয়েহুয়া উধাও হয়ে যায়। কিয়ান জেগে ওঠে এবং বুঝতে পারে এটা ছিল তার স্বপ্ন। কিয়ান তখন কান্না করতে করতে ইয়েহুয়াকে ডাকতে থাকে। কিয়ানের ভাই তখন এসে বলে তুমি প্রায় বৃদ্ধ হতে চলেছ, এখনো এত আবেগ থাকলে চলবে না, তোমাকে মুভ অন করতে শিখতে হবে। কিয়ান তখন কান্না করতে করতে বলে আমি ওকে ভুলতে চাই, কিন্তু আমি জানি না ওকে কিভাবে ভুলতে হবে। আমি যখন সোল গ্যাদারিং ল্যাম্পটা ভেঙে ফেলি এবং আমার 300 বছর আগের কথা মনে পড়ে যায়, তখন আমি শুধু এটাই মনে করেছি আমি সেলেস্টিয়াল প্যালেসে কি কি ফেস করেছি, কিন্তু আমি কখনো এটা মনে করিনি যে ইয়েহুয়া আমাকে কিভাবে ট্রিট করেছে, ইয়েহুয়া আমাকে কতটা ভালোবাসা দিয়েছে। এখন যখন ইয়েহুয়া মারা গিয়েছে এখন আমি সবকিছু মনে করতে পারছি এবং আমি বুঝতে পারছি আমি ইয়েহুয়াকে ছাড়া বাঁচতে পারবো না। লি ঝিং একবার আমার সাথে কিনকিউতে দেখা করতে এসেছিল। তখন আমি লি ঝিংকে অনেক বকে দিয়েছিলাম এবং বলেছিলাম লি ঝিং আমাকে খুঁজেছে কারণ আমি লি ঝিং এর কাছে ছিলাম না। লি ঝিং যে জিনিসটা পায় সেই জিনিসটাকে মূল্য দিতে পারে না। আমি ওর থেকে কতটা আলাদা। আমিও তো ইয়েহুয়া যখন আমার কাছে ছিল তখন আমি তাকে মূল্য দিতে পারিনি। এটা বলে কিয়ান অনেক কান্না করতে থাকে। কিয়ানের ভাই তখন বলে তুমি এখন একটু রেস্ট নাও। এরপরে দেখা যায় কিয়ান ঘুমাচ্ছিল। হঠাৎই ঘরের মধ্যে অনেক ধোঁয়া প্রবেশ করে এবং কিয়ান বের হয়ে আসে। সে বাইরে এসে দেখতে পায় ইয়েহুয়া সেখানে বসে আছে। কিয়ান আস্তে করে ইয়েহুয়ার কাছে আসে এবং ইয়েহুয়ার কাঁধে মাথা রাখে। ইয়েহুয়া সেখানে বলছিল সে মর্টাল ওয়ার্ল্ডে গিয়ে কিয়ানের জন্য অপেক্ষা করেছে, কারোর সাথে কোনো সম্পর্কে জড়ায়নি। কিয়ান তখন বলে আমি জানি। তবে একটু পরেই দেখা যায় এটা ছিল কিয়ানের স্বপ্ন। কিয়ান 10 মাইল স্পিস ব্লসমে ইয়েহুয়ার স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল। সে হাঁটতে হাঁটতে ওই স্মৃতিস্তম্ভের কাছে আসে এবং নিজের মনে কথা বলতে থাকে। সে ওই স্মৃতিস্তম্ভকে জিজ্ঞাসা করছিল আমি এখানে বসে বসে তোমার সাথে যে কথা বলে তুমি কি সেগুলো শুনতে পাও? সে এই স্মৃতিস্তম্ভকে ইয়েহুয়া মনে করে তেমন ভাবে কথা বলতো। আর এভাবে 3 বছর কেটে যায়। আমাদেরকে 3 বছর পরের দৃশ্য দেখানো হয়। সেদিন ছিল ফেং জিউর অভিষেকের দিন, মানে কিয়ান এবার ফেং জিউকে কিনকিউর কুইন করে দিয়েছে। ফেং অনেক মন খারাপ করে তার দাদিকে জিজ্ঞাসা করছিল ফুপু তো বিয়ে করেনি, তাহলে কি দরকার ছিল আমাকে রানী করে দেওয়ার? কিয়ানের মা তখন বলে সে তো 3 বছর ধরে কিনকিউতে ফিরে আসেনি। ফেং তখন তার দাদিকে বলে আজকে ফুপু ফিরে আসবে। তবে তার দাদি তো এই বিষয়ে জানতো না। এরপরে ফেংকে তার বাবা অভিষেকের জায়গায় নিয়ে যায়। ফেং সেদিক থেকে হাঁটছিল আর ভাবছিল কিছুদিন আগে সিমিং আমাকে জানিয়েছে আপনি 15 দিন ধরে ঘুমাতে পারছেন না। আপনার কি এমন হয়েছে যে আপনি ঘুমাতে পারছেন না? তবে যা কিছুই হোক এগুলো শুনে আমার শুধু খারাপ লাগতে পারে। আপনার জন্য আমি কিছুই করতে পারবো না। ফেং এগুলো ডংহুয়াকে নিয়ে ভাবছিল। ফেং সামনে ডংহুয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সে যখন তার সিংহাসনের দিকে উঠে যায় বোঝা যায় সে ডংহুয়াকে দেখছিল এটা ছিল তার কল্পনা। ফেং কিনকিউয়ের কুইন হয়ে যায়। কিনকিউয়ের সবাই ফেংকে গ্রেটিং করে। ডংহুয়া সিমিং এর মাধ্যমে ফেংকে একটি উপহার পাঠিয়েছিল। যেহেতু ফেং কিনকিউয়ের কুইন হয়ে গিয়েছে তাই কংগ্রেচুলেশন জানিয়ে ফেং ওই উপহারটা গ্রহণ করে এবং ডংহুয়াকে ধন্যবাদ জানায়। আর এই সব কিছুই ডংহুয়া সেলেস্টিয়াল প্যালেস থেকে দেখছিল। ডংহুয়াকেও অনেকটা উদাস মনে হয়। ডংহুয়ার কোমরে ছিল ফেং এর লেজের কিছুটা অংশ। এরপরে আমাদের মর্টাল ওয়ার্ল্ডে কিয়ানকে দেখানো হয়। সে মাউন্ট জুনজি সেই রেস্টুরেন্টে বসেছিল যেখানে একসময় সে আর ইয়েহুয়া আসতো। তখনই তার প্রিন্সেস জিহির সাথে দেখা হয়।
প্রিন্সেস জিহি এই রেস্টুরেন্টে থাকা স্টোরি টেলারের গল্প শুনতে পছন্দ করত, তাই সে মাঝে মাঝে এখানে আসতো। সে কিয়ানের কাছে টাকা ধার চাচ্ছিল। কিয়ান তখন বলে, তুমি যদি ইমমর্টাল হয়ে থাকো তাহলে তো তুমি ম্যাজিকের মাধ্যমে টাকা পেতে পারো। জিহি তখন বলে তার বাবা মা তার পাওয়ার সিল করে দেয়, যাতে করে সে ম্যাজিকের মাধ্যমে মর্টাল ওয়ার্ল্ডে কোনো ঝামেলা না সৃষ্টি করে। কিয়ান তখন জিহিকে একটি মুক্ত উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। কিয়ানের ভাই হাঁটতে হাঁটতে বলছিল, তুমি অনেক বেশি সময় ধরে ঘুমাও। কিয়ান তখন বলে, আমি যখন ঘুমাই তখন আমি ইয়েহুয়াকে স্বপ্ন দেখি। স্বপ্নে আমি ইয়েহুয়ার সাথে সময় কাটাই। ইয়েহুয়া আমার সাথে চা খায়, আমার সাথে চেস খেলে। কিয়ানের ভাই তখন বলে, স্বপ্ন আর বাস্তবতায় পার্থক্য আছে। কিয়ান তখন একটা গল্প বলে, যেখানে একটা লোক স্বপ্নে দেখতো সে বাটারফ্লাই হয়ে গিয়েছে, তবে ঘুম ভাঙলেই বুঝতে পারতো এটা তার স্বপ্ন ছিল। কিন্তু সে যে স্বপ্নে বাটারফ্লাই হয়ে গিয়েছিল এটা ভাবতে তার খুবই ভালো লাগতো। তাই স্বপ্ন হোক বা রিয়েলিটি, যে জিনিসটা তাকে ভালো রাখে সেই জিনিসটা নিয়ে সে থাকতে চায়। তখনই তারা মর্টাল ওয়ার্ল্ডে সুজিনকে দেখতে পায়। সুজিনের হাজবেন্ড সুজিনের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল এবং বলছিল সে তাকে ডিভোর্স দিতে চায়। আর সুজিন তার হাজবেন্ডকে রিকোয়েস্ট করছিল তাকে ছেড়ে না যেতে। ইয়ান তখন তার ভাইকে বলে, তুমি কি আমাকে এটা দেখাতে নিয়ে এসেছো? সুজিনের হাজবেন্ড সেখান থেকে চলে গেলে সুজিন নিজেও কান্না করতে করতে ফিরে যাচ্ছিল। কিয়ান তার ভাইয়ের সাথে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় সেলেস্টিয়াল প্যালেসে প্রিন্সেস জিহি আর ইয়ানজেন হ্যাভেনলি লর্ডকে গ্রেটিং করছিল। হ্যাভেনলি লর্ড ইয়ানজেনকে সরি বলে তাকে মর্টাল ওয়ার্ল্ডে পাঠানোর জন্য। ইয়ানজেন তখন বলে সে এগুলো কিছু মনে রাখেনি। তারা যখন সেখান থেকে বের হয়ে আসছিল প্রিন্সেস জিহি ইয়ানজেনকে ডিস্টার্ব করছিল। ইয়ানজেন তখন বলে, তুমি যদিও ক্রাউন প্রিন্সের কাজিন, কিন্তু তুমি একটা মেয়ে, তুমি আমাকে এইভাবে টাচ করবে না। এটা শুনে প্রিন্সেস জিহি ইয়ানজেনকে আরো বেশি টিজ করতে শুরু করে। সে ইয়ানজেনকে বলছিল, তোমার কাছে টাকা থাকলে আমাকে কিছু টাকা দাও, আমি মর্টাল ওয়ার্ল্ডের একজনের কাছ থেকে ধার করেছি। ইয়ানজেন তখন বলে, আমি মোটেও তোমাকে বিশ্বাস করছি না, এবং সেখান থেকে চলে যায়। তবে প্রিন্সেস জিহি ইয়ানজেনের কাছ থেকে সেই ক্লাউড ক্লিয়ারিং ফ্যানটা রেখে দিয়েছিল এবং বলছিল সে কিয়ানকে এটা দিয়ে ঋণমুক্ত হবে। একটু পরে দেখা যায় কিয়ান আলীকে নিয়ে সি অফ ইনোসেন্স এসেছিল ইয়েহুয়ার কফিন দেখতে। জিলান তখন হাসতে হাসতে বের হয়ে বলে, 3 বছর কেটে গিয়েছে, অবশেষে কেউ আমার সাথে দেখা করতে আসলো। কিয়ানও জিলানের মজা বুঝতে পেরে হাসছিল। এরপর তারা চলে যায় ইয়েহুয়ার কফিনের কাছে। আলী তার বাবাকে গ্রেটিং করে এবং বলে এখন তার দেখাশোনা তার দাদি করে, এবং সে আলীকে সেলেস্টিয়াল প্যালেস থেকে বের হতে দেয় না। আলী তার বাবাকে অনেক মিস করে। কিয়ানের ভাই আলীকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিয়ান ইয়েহুয়ার কফিনের পাশে আবারও ঘুমিয়ে পড়ে। সে তো ইচ্ছা করেই ঘুমিয়ে পড়তো এবং একটু পরে ইয়েহুয়া তার কাছে আসে। তবে এটাও তো কিয়ানের স্বপ্ন ছিল। এরপর কিয়ান সেখান থেকে চলে আসে। আলী কিয়ানকে বিদায় দেয় এবং বলে তার গ্র্যান্ডমাতাকে সেলেস্টিয়াল প্যালেস থেকে বের হতে দেয় না বলে সে কিনকিউতে যেতে পারে না তার মায়ের সাথে দেখা করতে। কিয়ান তখন আলীকে বলে দেয় ভালো করে পড়াশোনা করতে এবং তার দাদির কথা শুনতে। আলী কিয়ানকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সি অফ ইনোসেন্সে অনেকগুলো দিন কেটে যায় এবং একদিন সকালবেলা হঠাৎ করে ইয়েহুয়ার কফিনে অদ্ভুত কিছু দেখা যায় এবং সেলেস্টিয়াল প্যালেসে রং বেরঙের পাখি উঠতে থাকে। হ্যাভেনলি লর্ড এটা দেখে অবাক হয়ে যায়, কেননা ইয়েহুয়ার জন্মের দিনও এমনটা হয়েছিল। এরই মধ্যে জিলান দৌড়ে এসে হ্যাভেনলি লর্ডকে বলে সকাল থেকেই ক্রাউন প্রিন্সের কফিনের সাথে অদ্ভুত কিছু ঘটছে। তার কফিনের আশেপাশে কেউ যেতে পারছে না, সেখানে এক ধরনের স্ট্রং এনার্জি দেখা দিয়েছে। সাংজি তখন বলে তাহলে কি ইয়েহুয়া ফিরে আসছে? হ্যাভেনলি লর্ড প্রিন্সেস জিহি আর ইয়ানঝেনকে সেখান থেকে চলে যেতে বলে এবং বলে এই খবরটা যেন কাউকে না বলে। তারা সবাই আশঙ্কা করছিল ইয়েহুয়া ফিরে আসছে। এরপরেই দেখা যায় মুয়ান ইয়েহুয়ার কফিন খুলে ইয়েহুয়াকে বের করে আনে এবং সে ইয়েহুয়াকে চেক করে বুঝতে পারে ইয়েহুয়া জেগে ওঠার সময় হয়ে গিয়েছে এবং চিন্তা করতে থাকে এই ক্রিস্টাল কফিন আসলেও ম্যাজিক্যাল, তা না হলে ইয়েহুয়ার প্রায় 1000 বছর লেগে যেত জেগে উঠতে। ইয়েহুয়া চোখ খোলে, তার সামনেই বসেছিল মুয়ান। সবাই তো অনেক খুশি হয়ে যায় ইয়েহুয়াকে জেগে উঠতে দেখে। তবে মুয়ান ইয়েহুয়াকে প্রথম কথা বলে 17-এর কাছে যাও, সে তোমার জন্য 3 বছর ধরে অপেক্ষা করছে, সে তোমার জন্য 10 মাইলস পিস ব্লসমের স্মৃতিস্তম্ভ তৈরি করেছে। ইয়েহুয়া উঠে বসে তার বাবা মাকে গ্রেটিং করে এবং কোনো কথা না বলে দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে প্রিন্সেস জিহি দৌড়ে মর্টাল ওয়ার্ল্ডে কিয়ানের কাছে আসে।
এবং কিয়ানের কাছে এসে বলে আজও একটা স্যাড গল্প কেন হচ্ছে, আজ তো অনেক খুশির দিন। এবং সে কিয়ানকে বলছিল আমার একটা কাজিন অনেক ছোট বয়সে মারা গিয়েছে, তার বাবা মা অনেক কষ্টে ছিল তাকে নিয়ে, কিন্তু আজ জানতে পারা গিয়েছে সে মারা যায়নি। কিয়ান প্রথমে তো তার গল্পে ধ্যান দিচ্ছিল না। জিহির কাজিন জেগে উঠছে এটা শুনে কিয়ান জিহির গল্পে মনোযোগ দেয় এবং আশেপাশে সবাইকে থামিয়ে দিয়ে জিহিকে বলে তুমি বলো। জিহি তখন বলে আমার কাজিনের ছেলে আলী সবসময় তার বাবার জন্য মন খারাপ করে কান্নাকাটি করে, এখন আর তাকে কান্নাকাটি করতে হবে না। কিয়ান তখন জিহিকে বলে তোমার কাজিনের নাম কি? ইয়েহুয়া, সেলেস্টিয়াল ট্রাইবের ক্রাউন প্রিন্স। জিহি তখন মুখে হাত দিয়ে বলে এটা তো কাউকে বলা নিষেধ ছিল, তুমি প্লিজ কাউকে বলো না। কিয়ান আর তার কথার অপেক্ষা না করে সেখান থেকে চলে যায়। কিয়ান সেখান থেকে চলে আসে সেলেস্টিয়াল প্যালেসে এবং ইয়েহুয়ার প্যালেসে গিয়ে মেয়েদের জিজ্ঞাসা করতে থাকে ইয়েহুয়া কোথায়। মেয়েডরা তো কিছুই জানতো না, তারা বলে ক্রাউন প্রিন্স তো সি অফ ইনোসেন্সে। কিয়ান তখন আবারও হতাশ হয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং বাইরে দেখতে পায় মুয়ান দাঁড়িয়ে আছে। কিয়ান দৌড়ে এসে মুয়ানকে বলে মাস্টার ইহুয়া কোথায়। মুয়ান তখন বলে আমি তোমাকে এটাই বলতে এসেছি। সিন কাট হয়, দেখা যায় কিয়ান দৌড়ে 10 মাইলস পিস ব্লসমে এসেছে এবং সে বাগানে ইয়েহুয়াকে খুঁজছিল। আর ইয়েহুয়া স্মৃতিস্তম্ভের কাছে ইয়েহুয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপরে এক্সপ্লেন করার মতো কিচ্ছু নেই, আপনারা নিজেরাই দেখে নিন। পরবর্তী সিনে দেখা যায় ইয়ানজি একটি বাচ্চা মেয়েকে নিয়ে কুল্লুর মাউন্টেনে আসে। সে এসেছিল জিলানের খোঁজে। জিলানের সাথে তার দেখাও হয়ে যায়। জিলান তখন জিজ্ঞাসা করে ইয়ানজি এখানে কেন এসেছে। ইয়ানজি তখন লিজিং এর মেয়েকে দেখিয়ে বলে এই যে আমার ভাইয়ের মেয়ে, আপনি তাকে বাঁচিয়েছিলেন, তাই ও এসেছে আপনাকে ধন্যবাদ দিতে। লিজিং এর মেয়ে জিলানকে গ্রেটিং করে। জিলান তখন অবাক হয়ে বলে ও মেয়ে, কিন্তু জনু তো সবসময় মাইসন মাইসন বলে ডাকতো। ইয়ানজি তখন বলে ও আসলে মেয়েই ছিল, কিন্তু জনু সবসময় একটা ছেলে চাইতো যাতে করে লিজিং এর পরে সে ঘোস্ট লর্ড হতে পারে। জিলান তখন মন খারাপ করে বলে ইয়ানজি তার সারা জীবনে নিজেকে এবং অন্যদেরকে বোকা বানিয়ে কাটিয়ে দিল। এরপর ইয়ানজি জিলানকে জিজ্ঞাসা করে আপনি ঘোস্ট ট্রাইবের প্রিন্সেসকে হেল্প করেছেন বলে কি আপনার মাস্টার আপনাকে বকাবকি করেছে। জিলান মাথা নেড়ে না জানায়। ইয়ানজি তখন বলে যাক, এটা শুনে ভালো লাগলো, আর তারপর সে চলে যাওয়ার জন্য ঘোরে। জিলান তাকে পেছন থেকে ডাক দিলে ইয়ানজির মনে হয় জিলান হয়তো তার কাছে ফিরে আসবে, কিন্তু জিলান তাকে বলে আর কখনোই কুনলুন মাউন্টেনে এসো না, আর আমার খোঁজেও এসো না। ইয়ানজি মন খারাপ করে জিলানকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। জিলান ইয়ানজির যাওয়ার পথে তাকিয়ে কান্না করে ফেলে। পরবর্তী সিনে আবার আমাদের কিয়ান আর ইয়েহুয়াকে দেখানো হয়। কিয়ান ইয়েহুয়ার কোলের উপরে শুয়েছিল এবং বলছিল আমি 3 বছর ধরে বেশিরভাগ সময় শুধু ঘুমিয়েছি, কেননা আমি ঘুমালেই আমার স্বপ্নে তুমি আসতে। ইয়েহুয়া তখন কিয়ানকে বলে কিন্তু এখন আর স্বপ্ন নেই, এখন আমি সত্যি সত্যি তোমার কাছে চলে এসেছি। কিয়ান উঠে বসে ইয়েহুয়ার কাঁধে মাথা রাখে। এরপর ইয়েহুয়া বলে তোমার সাথে আমার প্রথম দেখা হলো মাউন্ট জুনজিতে। তুমি আমাকে একটা ছোট্ট বাচ্চা সাপ মনে করেছিলে এবং কাঁচা মাংস খাইয়েছিলে, মানে তারা তাদের পাস্টের কাহিনীগুলো মনে করে হাসছিল। কিয়ান এসব মনে করতে করতে তার চোখে পানি চলে আসে। ইহো তখন বলে আমরা তো আমাদের বিয়ের ডেট মিস করে গিয়েছি, খুব দ্রুত খুব ভালো একটা ডেট দেখে আমরা বিয়ে করে ফেলবো। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই সম্পূর্ণ ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই সম্পূর্ণ ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি, খোদা হাফেজ।